শুধু বিজয়ের এ মাসে যখন আমাদের মহান মুক্তিযুদ্ধের লাখো শহীদদের প্রতি সম্মান জানাই, তাদের আত্মত্যাগের কথা স্মরণ করি, তখন স্বাভাবিকভাবেই মুক্তিযুদ্ধের চেতনা, শহীদদের প্রেরণার উৎসকে ধারণ করে আমাদের পেছনে তাকাতে হয়। তেমনিভাবে গণতান্ত্রিক, প্রগতিশীল ও ন্যায়ভিত্তিক ভাবাদর্শে প্রাণিত একটি আর্থসামাজিকভাবে অগ্রসর ও উন্নত বাংলাদেশ গড়ার তাঁদের স্বপ্নের বাস্তবায়নে সামনের দিকে আমরা কতটুকু অগ্রসর হতে পারলাম, সেই ভাবনাও আমাদেরকে তাড়িত করে। সম্মানিত সুধী, আজ আমরা যখন এই মত বিনিময় সভায় একত্রিত হই, তখন এই দুটি প্রেক্ষাপট আমাদেরকে একটা অভিন্ন জায়গা থেকে আমাদের দেশকে নিয়ে, তার চলমান বাস্তবতা আর ভবিষ্যৎ পথ চলা নিয়ে কথা বলবার ও ভাববার একটা সমমনা ক্ষেত্র প্রস্তুত করে বলে আমাদের মনে হয়। শত সমস্যা আর বিভিন্ন বিষয় মতপার্থক্য সত্ত্বেও আমাদের সে অভিন্নতার জায়গার প্রতি শ্রদ্ধা রেখে সংকটে বাংলাদেশ এই ক্রান্তিকালে আমরা এই মুক্ত আলোচনা এবং আমাদের মত বিনিময়ের আয়োজনের প্রয়াস পেয়েছি। শুধু এখানে আমরা যারা সমবেত হয়েছি তারা সবাই বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে গভীরভাবে উদ্বিগ্ন। আজ দেশকে নিয়ে আমাদের চিন্তা দুশ্চিন্তায় পর্যবসিত হচ্ছে। যেখানে নির্বাচন গণতান্ত্রিক ধারাবাহিকতার একটা অব্যাহত প্রক্রিয়ায় জনগণের অবাধ ভোটাধিকার প্রয়োগের একটা উৎসব বলে বিবেচিত হবার কথা, সেখানে এই নির্বাচনকে ঘিরে যে সাংঘর্ষিক রাজনৈতিক পরিস্থিতি সৃষ্টি হয়েছে তা দেশের ভবিষ্যৎ নিয়ে আমাদেরকে হতাশ ও হতোদ্যম করে তুলছে। এই অনিশ্চিত যাত্রা আর অনাগত ভবিষ্যৎ নিয়ে আমরা চিন্তিত, শঙ্কিত। প্রিয় সুধী, গণতান্ত্রিক সমাজে রাজনীতিবিদরাই সম্মিলিতভাবে জনগণের আকাঙ্ক্ষা ধারণ করেন। আজও আমরা তাদের দিকে তাকিয়ে থাকি, প্রত্যাশা রাখি, আকাঙ্ক্ষা করি। আজকের এই মত বিনিময় সভায় আমরা আমাদের শঙ্কা, দুশ্চিন্তা, দুর্ভাবনার দিকগুলো তুলে ধরার সাথে সাথে চলমান সংকট থেকে সমঝোতার দিকে যাবার পথরেখা নিয়েও আমাদের ভাবনাগুলি বিনিময় করব, শুনব ও শোনাব। আপনাদের প্রতি আর একবার সে প্রত্যাশাকে সামনে রেখে উপস্থিতির জন্য আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এটা সুস্পষ্ট, আমরা আজ এক সংকটের মধ্যে নিপতিত জাতি হিসাবে। আমাদের এই দুটি প্রধান দল যেভাবে পরস্পরের মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছে, তাতে সংঘাত ও সহিংসতা আরও বৃদ্ধি পাবে, এটা বোধহয় বিনা দ্বিধায় বলা যায়। কিন্তু এই সংঘাত আর সহিংসতার মাধ্যমে আমরা যে সমস্যার সম্মুখীন, এই সমস্যার সমাধান হবে না। তো এই সমস্যা যদি আমাদের সমাধান করতে হয়, তাহলে আলোচনার টেবিলে বসতে হবে। আলোচনার টেবিলে বসতে হলে কি নিয়ে আলোচনা করতে হবে? আমি মনে করি যে তিনটা মোটা দাগে তিনটা বিষয় নিয়ে, আমার ব্যক্তিগত মতামতে বিষয় নিয়ে আলোচনা হওয়া উচিত। একটা বিষয় হলো নির্বাচনকালীন সরকার কি হবে, আরেকটা হলো নির্বাচনকালীন আরেকটা বিষয়। নির্বাচনকালীন যেমন নির্বাচন কমিশনের ব্যাপারে আমাদের সিদ্ধান্ত নিতে হবে। নির্বাচন কমিশন বিতর্কিত, অনেক কাজের মাধ্যমে বিতর্কিত হয়েছে, এবং তো নির্বাচন কমিশনের সম্পর্কে আমাদের একটা ঐক্যমতে পৌঁছতে হবে। একই সাথে নির্বাচনকালীন কি ধরনের আচরণ করবে রাজনৈতিক দলগুলো, সে ব্যাপারেও আমাদের ঐক্যমতে পৌঁছতে হবে আলোচনার টেবিলে বসে। এরপরে আরেকটা বিষয়, এই দুটো ক্ষেত্র ছাড়াও আরেকটা বিষয় যে ব্যাপারে আমাদের ঐক্যমত হওয়া দরকার, যারাই ক্ষমতায় আসে সেই নূতন সরকার কি করবে। আমি মনে করি নূতন সরকারের জন্য করণীয় আগের থেকেই চিহ্নিত হওয়া উচিত আলাপ আলোচনার মাধ্যমে। কয়েকটা সুস্পষ্ট বিষয়ে ঐক্যমত্যে পৌঁছা দরকার। যেমন যুদ্ধাপরাধীদের বিচার, যে আগের থেকেই সুস্পষ্ট অঙ্গীকার থাকা দরকার যে সবার পক্ষ থেকে যে যুদ্ধাপরাধীদের বিচারটা দ্রুততার সাথে সম্পন্ন হবে। আরও কতগুলো সুদূর প্রসারী সংস্কার করতে হবে, যেমন রাজনৈতিক দলের সংস্কার, আমাদের সংসদকে কার্যকর করতে হবে, আমাদের সংবিধানে কতগুলো গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে হবে। তারপরে গরিব মানুষ চিরকাল বঞ্চিত হয়ে এসছে বাংলাদেশের ইতিহাসে। তো এই তাদের জন্য একটা নতুন সোশ্যাল কন্ট্রাক্ট, সে ব্যাপারে আমাদের বোধ ঐক্যমত্যে পৌঁছতে হবে। আমি খুবই সংক্ষেপে যেটা বলতে চাই যে আমাদের এই সংঘাত, সহিংসতা, উভয় দলের যে অনমনীয় অবস্থান, তার ফলে রিপিট করছি, আমরা দেখতে পাচ্ছি লাভবান হচ্ছে অগণতান্ত্রিক শক্তি, এবং যেই শক্তির বিকাশ আমরা গত 42 বছরে কখনোই এইভাবে উত্থান হবে সেটা আমরা আশা করিনি, স্বপ্ন ভাবিনি, দুঃস্বপ্ন ভাবিনি। কাজেই আজকে অভিন্ন লক্ষ্য না হোক, আমাদের দুই নেত্রীর অভিন্ন ঝুঁকির বিবেচনায় তাদেরকে একসাথে হতে হবে। সুনির্দিষ্টভাবে আমি একটা কথা বলে শেষ করতে চাই, সেটি হচ্ছে যে আমি ধারণা করি যে আমাদের বিরোধী দলের নেত্রীর কাছে আহ্বান জানাই যে তিনি জাতীয় স্বার্থে রক্তক্ষয়ী সম্ভাবনার
আন্দোলনকে প্রত্যাহার করে শান্তিপূর্ণভাবে সংঘাতের নিন্দা জানাতে পারেন। আমি মনে করি যে ভোটের দিন সারা দেশে প্রতীকী অনশন থেকে শুরু করে বিভিন্ন ধরনের কার্যক্রম করতে পারেন, কারণ বিরোধী দলের বা জোটের যেই লক্ষ্য নির্বাচন প্রতিহত করা, সেটা দরকার নেই। নির্বাচন প্রতিহত করার চেয়ে অনেক বেশি হয়ে গেছে, কাজে এ নিয়ে সংঘাত বা রক্তক্ষয়ী আন্দোলনের প্রয়োজন নেই। Spirit of this discussion should be as constructive as possible. Now, you have all been made aware by the previous speakers about the criticality of the situation, which seems to be deteriorating day by day. All I will say at this stage is that for those who have lived long enough or have memories, the worst part of this crisis is that we have already lived through such a crisis 15 years ago, in 1995, 1996. And that we should today find that history is repeating itself today is, in fact, the most painful part of a situation where we had all looked to a process of democratic renewal after 1990 and the Andolan against a autocratic government. Our expectation at that time was that the democratic process would take us forward, would sustain us, and would in fact really strengthen the capacity of the country, not just for development, but also for in fact becoming an object lesson for other countries who are in fact struggling to maintain the democratic process. Now, I'm not going to give a speech. Basically, what we want is for all of you to talk and to see then what suggestions can be put on the table. It is somewhat late in the day for such a gathering and for suggestions to be put forward. I have no great illusions, and none of us have any great illusions that anything we say will in fact really affect the final course of action. But as patriotic citizens and as people who believe in the principles of democracy, we still need to put some ideas on record. It should not go unsaid that in fact no options were actually available, and this is up to you to in fact put such options on the table. আমরা তিনটে বিষয়কে মনের ভিতরে নিয়ে আজকে আলোচনাটার কথা চিন্তা করেছি। এক হলো যুদ্ধাপরাধীদের বিচার, দ্বিতীয়ত হলো এই নির্বাচন সামনে, এবং তৃতীয়ত হলো বাংলাদেশের এই পরিস্থিতির সামাজিক অর্থনৈতিক অভিঘাত কি হচ্ছে, তার উপরে কি আঘাত আসছে। তিনটে মোটামুটি তিনটে ডাইমেনশন দিক আমাদের মনের ভিতরে আছে। আমি বিষয়টা যেভাবে দেখি তা এরকম যে সংসদে যারা সংখ্যালঘিষ্ঠ তারা চান তাদের অভিপ্রায় সংখ্যাগরিষ্ঠ দল পালন করুক। এইটা নিয়ে আরম্ভ আমাদের সমস্যার। সংখ্যাগরিষ্ঠ সভাপতি তাদের নিজের ভাবনা চিন্তা আছে, তারা এটা মানছেন না। তখন বিরোধীরা যা করতে পারেন সেটা হচ্ছে যে জনসাধারণকে সঙ্গে নিয়ে একটা আন্দোলন করে সংখ্যাগরিষ্ঠকে তাদের মত মানতে বাধ্য করা। আমাদের ক্ষেত্রে যেটা দেখছি যে সেই আন্দোলনের পথে না গিয়ে বিরোধী দল যে কর্মসূচি নিলেন বা তাদের সহায়ক দলের উপর নির্ভর করলেন, তাতে জনজীবন বিপর্যস্ত হয়ে গেল। সম্পদের হানি হলো, প্রাণের হানি হলো, গাছপালা পশু পাখি সবই নিধন হলো, এবং যারা আমাদের অর্থনীতির উপর আঘাত পড়ল, শিক্ষা জীবন এলোমেলো হয়ে গেল, এবং যারা দৈনন্দিন খেটে খাওয়া মানুষ তারা খুব বেশি ক্ষতিগ্রস্ত হলো। এখন যে আলোচনা হলো রাজনৈতিক দলের মধ্যে, সে আলোচনা যে খুব আন্তরিকভাবে হচ্ছে এটা আমাদের মনে হয়নি। আন্তরিকভাবে হলে হয়তো আমরা কিছু সমাধান দেখতে পারতাম। এখন যে পরিস্থিতি আমরা আছি তাতে একজন জ্যেষ্ঠ আইনজীবী বলছেন যে এখন সংসদ ভেঙে দিলে আরও সময় পাওয়া যাবে, কাজে আলোচনার সুযোগ আছে।
কিন্তু বেশিরভাগই বলছেন যে এখন আলোচনার সুযোগ নেই, সাংবিধানিক ব্যবস্থার মধ্যে দিয়ে এই 5ই জানুয়ারিতে নির্ধারিত নির্বাচন হতে হবে। তারপরে যে কোনো অবস্থাতেই আমরা যে আলোচনার কথা ভাবছি সেটা খালি 10ম জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নয়, এই প্রত্যেকবার নির্বাচনের আগে দেশ যে সংকটের মধ্যে পড়ছে তার থেকে আমরা বেরিয়ে আসতে পারি কিনা। একটা কথা আমাদের মনে রাখতে হবে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার মধ্যে দিয়ে আমরা এক ধরনের সমাধান পেয়েছিলাম, কিন্তু শেষবারের বার আমরা দেখলাম যে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবেন সংবিধানের নির্দেশনা সত্ত্বেও এ নিয়ে বড় রাজনৈতিক দলের মধ্যে মতৈক্য হলো না। কাজে এই ব্যবস্থাও এখন সুপ্রিম কোর্টের সর্বশেষ রায়ের ভিত্তিতে, যেহেতু প্রাক্তন প্রধান বিচারপতি আর এই ব্যবস্থার প্রধান থাকবেন না, ওই প্রশ্ন আবার উঠে যাবে। অর্থাৎ আমি যেটা বলতে চাই যে আমাদের বড় রাজনৈতিক দলের মধ্যে পরস্পরের প্রতি অবিশ্বাস এত বেশি যে আমরা কোনো বিষয়ে একমত হতে পারছি না। একমত হতে না পারলে আমরা এগোতে পারবো না এবং এই সংকটের মধ্যেই ঘুরে ফিরে রয়ে যাব। কাজে এখনও আমার মনে হয় যে নাগরিক সমাজের পক্ষ থেকে আমরা এই একটা আবেদনই করতে পারি যে আপনারা আন্তরিকভাবে আলোচনা করুন এবং একটা সমাধানে পৌঁছাবার চেষ্টা করুন। এই আলোচনায় কোনো কাজ হবে না, এই আলোচনা কেউ শুনবে না। কারণ আমাকে অনেক এসে বলেছে যে আপনারা কিছু করেন না কেন, করছেন না কেন। তখন আমি অনেককে বলেছি যে দেখেন ভাই, সাইক্লোন যখন শুরু হয় তখন ঘরের মধ্যে ঢুকে যাওয়াই ভালো। এবং আমি অ্যারিস্টটলের লেখাতেও সেদিন পড়লাম যে যখন মানে অ্যাডভান্টেজ অফ চেঞ্জ খুব স্মল হয়ে যায় তখন দার্শনিক নির্বিকারত্ব অর্জন করে ঘরে বসে থাকাই ভালো। তবে এই পরিস্থিতি চেঞ্জ হওয়া, পরিবর্তন হওয়া কিন্তু সত্যি সত্যি কঠিন এবং আমাদের জন্য একটা সংগ্রাম অপেক্ষা করছে। সেটা হলো যে আমরা গণতন্ত্র নামটা পেয়েছিলাম, সেটা ছিল একটা সংগ্রাম। আজকে যে সংগ্রাম সেটা হবে গণতন্ত্রের জন্য সংগ্রাম। আপনারা বলছেন সুশীল সমাজের কথা, আমাদের সুশীল সমাজ বাংলাদেশে হতে পারে নাই। যেটুক সুবিধা ছিল সেটা দলীয়করণের মাধ্যমে সেটা সর্বনাশ করা হয়েছে। সুশীল সমাজ আমাদের দেশে শক্তিশালী হতে পারে নাই। কারণ আমি কিছু পাবো, সাংবাদিক বা দেখেন, আইনজীবী দেখেন, সব জায়গায় ভাগাভাগি হয়ে গেছে দলাদলি। এখন যে সমস্যাটা, এই সমস্যাটা কিন্তু নির্বাচনের সমস্যা নয়, এটা গণতন্ত্রের উপর চরম আঘাত আনা হয়েছে। 15th অ্যামেন্ডমেন্ট থাকলে এদেশে মাল্টি পার্টি ইলেকশন হতে পারবেই না। এই 15th অ্যামেন্ডমেন্টের মাধ্যমে আমাদের ডেমোক্রেটিক কনস্টিটিউশন হ্যাজ বিন গিভেন এ গো বাই। দিস 15th অ্যামেন্ডমেন্টের বিরুদ্ধে আমাদের আন্দোলন করতে হবে। ধন্যবাদ। এখানে গণতন্ত্রকে মুক্তিযুদ্ধ এবং ধর্মের বিরুদ্ধে স্থাপন করার একটা প্রচেষ্টা চলছে, সেটা একটা বড় সমস্যা হয়ে গেছে। আমরা মনে করি যে গণতন্ত্র বাদ দিয়ে মুক্তিযুদ্ধ রক্ষা করা যায় না। অপরদিকে আমরা এখন দেখছি রাজনৈতিক কর্মসূচিতে এখানে প্রধান আমি বলবো না, সবটুকুই হচ্ছে সন্ত্রাস, সহিংসতা, নাশকতা। গণসমাবেশ এবং আন্দোলনের কিন্তু স্থান নেই। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে দুটা ইস্যু আছে। একটা হচ্ছে যুদ্ধ অপরাধীদের বিচারের প্রশ্ন, তার সাথে মুক্তিযুদ্ধের ধারা এবং বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশের রাষ্ট্রের যে মৌলিক ভিত্তি সেটাকে রক্ষা করা বা সেটাকে বানচাল করা, এই একটা ইস্যু একটা আছে। আরেকটা ইস্যু হচ্ছে অংশগ্রহণমূলক এবং গ্রহণযোগ্য নির্বাচন। দুঃখের বিষয় দুইটা ইস্যুকে জড়িয়ে ফেলা হয়েছে, যুক্ত করে ফেলা হয়েছে। কাজেই আমার মনে হয় যে এই দুইটা ইস্যু আজকে ডিসলিঙ্ক করা দরকার এবং দৃঢ়ভাবে পদক্ষেপ নেওয়া দরকার যে আমাদের স্বাধীনতা বিরোধী শক্তি যারা নাশকতা করছে তাদেরকে দমন করা দরকার, জামাতকে ব্যান করা দরকার, নিষিদ্ধ করা দরকার এবং এটাকে কঠোর হস্তে দমন করা দরকার। দ্বিতীয় হচ্ছে দুটা দল এমন কিছু করা উচিত না এখন যেটার ফলে সংঘাত সংঘর্ষ বাড়বে। তাদের অবিলম্বে আলোচনা করে নির্বাচন কি পদ্ধতিতে হবে সেই বিষয়ে বা আগামী দিনে কি করতে হবে সেই বিষয়ে একটা সমঝোতায় আসা দরকার।
বর্তমান সময়ে এই রকম কঠিন সময়ে আদিবাসী মানুষেরা সবচেয়ে বিপন্নতায় তারা পড়ে, তাদের মধ্যে একটা গভীর অনিশ্চয়তার মধ্যে তারা পড়ে। এবং এই অনিশ্চয়তা কিন্তু শুরু হয়েছিল, আপনাদের সবার নিশ্চয়ই মনে আছে, আপনারা সংবিধান নিয়ে বলছেন, পঞ্চদশ সংশোধনী যখন হয় 2011 সালে 30শে জুন, এখানে মেনন ভাই উপস্থিত আছেন, সেখানে 6-2 ধারায় বলা হলো যে বাংলাদেশের জনগণ জাতিতে বাঙালি। আমি নিশ্চিত মেনন ভাইরা সেখানে প্রতিবাদ করেছিলেন লিখিত, যেমন আমি গারো জাতির মানুষ, বাংলাদেশের সাঁওতাল, উরাও, হাজং এরকম জাতিসত্তার মানুষ আছে, তারা কেউ বাঙালি নয়, বা তাদের বাঙালি না হওয়াতে বাঙালিদের দুঃখ পাওয়ারও কোনো কারণ নেই। তো এই যে অস্বীকৃতি, জাতিসত্তাকে অস্বীকৃতি, সেইখান থেকেই কিন্তু আমি মনে করি আদিবাসীদের ভূমি হারানো, বিপন্নতা এটা শুরু হলো। আপনারা সবাই জানেন যে পার্বত্য চট্টগ্রাম একটা চুক্তি হয়েছিল, 15-16 বছর হয়ে গেছে, সেই চুক্তি বাস্তবায়ন হয় নাই। এই চুক্তি বাস্তবায়ন না হওয়াতে কারোর কোনো লজ্জাবোধ নাই, দুঃখ প্রকাশ করাও নাই। এরকমও যদি রাষ্ট্র বলতো যে আদিবাসীদেরকে আমরা দুঃখ দিচ্ছি, কষ্ট দিচ্ছি, তাদের ভূমি কেড়ে নিচ্ছি, চুক্তি করেও পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন করতে পারি নাই, তার জন্য আমরা একটু দুঃখিত, লজ্জিত, সেটা দূরের কথা, বরং রাষ্ট্র আর উদ্ধত যে তাদেরকে এক্সক্লুড করে দেওয়া সব কিছুতে, আমি মনে করি এটি একটি বড় বিষয়। এবং এভাবে এই অবস্থাকে আমরা কোনোভাবেই আদিবাসী জনগণ গণতন্ত্র বলতে পারি না। তবে বাংলাদেশের সমাধান করতে গেলে আমাদের কি করতে হবে? বাইরের লোককে ডেকে সমাধান করা যাবে না, এবং সেই সমাধান করতে গেলে সত্যি কথা বলতে হয়, একই কথা বলতে হয়, দুই নেত্রীকে বসতে হবে বা দুই নেত্রী দলকে, এবং তারা মিলেমিশে একে অপরের সঙ্গে ওইভাবে কথা বলবে যে এমনভাবে কথা বলবে যে কেউ কারোর মুখ দেখবে না, এটা হতে পারে না। দুই নেত্রীকে বলবো, খোদার ওয়াস্তে আপনারা দেখেন ডেমোক্রেসি বলতে কি বোঝে, দেখেন, বোঝার চেষ্টা করেন, এবং দেশের জন্য আপনাদের স্বার্থের চেয়ে দেশের স্বার্থ সবচেয়ে বড়, সেইটা চিন্তা করে আপনারা মীমাংসা করেন। এই যে একজন বললেন যে নির্বাচন ক্যান্সেল করা যেতে পারে, নির্বাচন ক্যান্সেল করবে কি করে? নির্বাচন ক্যান্সেল করার তো কোনো ক্ষমতা নেই। নির্বাচন আপনি যদি দেখেন, আপনি ডেফার করতে পারেন, আপনি নির্বাচন তো পৌঁছানো যাবে, আরো 90 দিন, মানে 90 দিন বাড়ানো যাবে ওই এরপরে, ধরুন 20শে জানুয়ারি থেকে আরো 90 দিন দিতে পারে, কিন্তু ইলেকশন তো আপনাকে করতেই হবে। ইলেকশন তো ডেফার করে, একজন বললে ইলেকশন ক্যান্সেল করে, আন্ডার হোয়াট প্রভিশন ইলেকশন ক্যান্সেল করবে? ইলেকশন ক্যান বি ডেফার্ড, 5 তারিখে না করে এইটা ডেফার করে অপোজিট পার্টিকে বলা দরকার যে তোমরা আসো, আমরা ডেফার করছি, অ্যান্ড দুই পার্টি মিলে। এরকম ফাঁকা মাঠে গোল করে কোনো লাভ নেই। সত্যিকারে ইলেক্টেড, ইউ গেট yourself elected by the voters. I know বলছে a parliament member shall be elected directly elected by public, by voters. আমি এই কথাই বলবো যে আমরা এখন গাছ জেরে করছি, এটা না করে একটু মিলেমিশে করলে সব সমাধান হয়ে যায়, এইটি কথা। সমাধানটা হলো এই যে আজকে যে আপনারা এই সমাবেশে করেছেন, এখান থেকে আমরা যদি একটা অভিন্ন কর্মসূচি, যেটা যে বলেছেন নাগরিক ভাবনা, সেখানে আমি বলতে পারি যে এর পরবর্তী ধাপটা হলো যে নাগরিকদের করণীয়। আমরা এখানে মোটামুটি একটা প্রতিনিধিত্ব করছি, বাংলাদেশের সকলেই এখানে যারা আছে, এখানে বিভিন্ন দলমতে থাকলেও, তো এখান থেকে আপনারা সবার মতামত নিয়ে এই মুহূর্তে না হলেও তার ভিত্তিতে একটা অভিন্ন আমাদের সুপারিশ যদি সরকারের কাছে আমরা দিতে পারি, তাহলে আমরা যে অসাম্প্রদায়িক একটা গণতান্ত্রিক একটা রাষ্ট্র গঠন করার যে প্রত্যয় ছিল, বিশ্বাস ছিল, এবং আমাদের এগিয়েছিলাম, সেইটা আমার মনে হয় যে খুব কাজে লাগবে। আপনাদের এইখানে আমাদের ডেকে বসানোটা, এটা আমার মনে হয় তখন অর্থবহ হবে, তা না হলে এটা একটা একাডেমিক ডিসকাশনে পর্যবসিত। আপনাদের সকলকে ধন্যবাদ। আমরা ইলেকশন চাই, বাংলাদেশের সব মানুষই ইলেকশন চায়, কিন্তু আমরা ক্রেডিবল ইলেকশন চাই, আর ক্রেডিবল ইন্টারিম গভর্নমেন্ট চাই। বারে বারে বলা হয় যে we want to be like every other country in the world, but I don't see any other country in the world which has an interim government like we have, and which is heading for an election like we are. It is really a Shajano election, Shajano interim government. I'm sorry to say that. আবার আরেকটা কথা আছে যে যখন একটা 2/3 মেজরিটি একটা সরকার পায়, they have to be responsible. They cannot make amendments which hurt the country. তো এটা একটা উদাহরণ হবে, নেক্সট যদি আবার আসবে 2/3 মেজরিটি নিয়ে, উনি আরেকটা সরকার করবে, আবার আমরা আরো খারাপ, it will become a precedent. So we have to learn from this, that আমরা 2/3 মেজরিটিতে we should not
play it in the wrong direction. 90s পরে যে নির্বাচিত সরকার এসছে তার প্রতি বছর লাস্ট মেয়াদে শেষ বছরে একটা সংকট দেখা গেছে। এবছর এর মাত্রাটা আন্দোলন ছাপিয়ে নাশকতায় গেছে। এই বাস্তবতাটা উপলব্ধি করতে হবে। শুধু আমি এখানে যারা উপস্থিত আছেন সকলকে আমি একটি অনুরোধ করব বিবেচনার জন্য, যে অমানবিক আচরণ ও অগণতান্ত্রিক আচরণের মধ্যে অনুগ্রহ করে পার্থক্য করবেন। এটি যদি পার্থক্য করতে না পারেন তাহলে ঢাকা মেডিকেল কলেজ বার ইউনিটে যাবেন। চিকিৎসার বেসিস হচ্ছে স্যার যে তিনটি দলেরই যে রাজনৈতিক স্ট্র্যাটেজি গত কয়েক মাস ধরে নিয়েছে তাদের উপলব্ধি করতে হবে যে এই স্ট্র্যাটেজিটা তাদের কারোরই লক্ষ্য অর্জনের সক্ষম হয়নি। প্রথম, আমি জামাতটাকে আলাদা করছি এই জন্যে যে জামাতের এজেন্ডা আর অবজেক্টিভ বিএনপির উদ্দেশ্য লক্ষ্যের সাথে ভিন্ন। জামাতের প্রধান লক্ষ্য হচ্ছে, যেটি আন্দোলন শুরু হয়েছে ফেব্রুয়ারি মাস থেকে সাইদির রেজাল্ট রায়ের পর থেকে, তাদের লক্ষ্য যুদ্ধাপরাধের বিচারটি বানচাল করা। অনিবন্ধিত দল নির্বাচন করার সুযোগও তাদের নেই। এক, বিএনপি যে লক্ষ্য উদ্দেশ্য ছিল যে আমার দলের ভোট আছে কিন্তু আমার এই ধরনের আন্দোলন করার সংগঠন নেই, কাজে জামাতের উপর ভর করে জামাতের কার্যকলাপগুলো প্রশ্রয় দেওয়া, এর মধ্য দিয়ে আমি যে নির্বাচনে এই যে নির্বাচন আগামীতে 10ম সংসদের নির্বাচনটিকে আমি বন্ধ করে দেব, সে কাজে তারা সক্ষম হয়নি। তাইলে ওয়ে আউটের যে জায়গাটা দেখছি আমরা সেটি হচ্ছে এইখানে, আমি আবার বলছি এটা আমার একদম নো প্রেসক্রিপশন দেবপ্রিয়, আমার কাছে যেটা মনে হয়েছে যে এটি একটি হতে পারে, সেটি হচ্ছে যে 5ই জানুয়ারির মধ্যে একটা সমঝোতায় আসা যে 5ই জানুয়ারির পরপরই অ্যাজ আর্লি অ্যাজ পসিবল দুই পক্ষ বসে একটা সমঝোতায় আসা যে আগামী কত দ্রুত একটি অংশগ্রহণমূলক নির্বাচন করা যায় সেই চেষ্টাটি করতে পারি। আমরা একটি নতুন কথাও বলতে পারছি না, আমরা একটি নতুন সাজেশন নিয়ে আসতে পারছি না, কারণ আমাদের কারোর কাছে আর কিছু বলার নাই। আমরা যেই মুহূর্তে শুনছি যে শুরুই হলো নির্বাচনকালীন সরকার, সন্ত্রাস মুক্ত সমাজ, রাজনীতিবিদরা দেখছেন না, আমাদের দুজন এখান থেকে বলছেন নিজেদের বিব্রত করছেন, একসঙ্গে জায়গা দিতে হবে, এর একটিও নতুন কথা নয়। রাজনীতিবিদদের ওনারা আর বিব্রত হন না। আপনারা গণতন্ত্রের কথা বলছেন এইখানে, আজকে এখানে অনেক সম্মানীয় কি বলে মানে সদস্য না পলিটিক্যাল পার্সনস আছেন, জিজ্ঞেস করেন এই সংগ্রাম কেন? এই সংগ্রামের জন্য তো দায়ী আমরা, বিকজ ওনারা আমাদেরকে ভালোবাসেন। এই সংগ্রামের জন্য দায়ী গণতন্ত্র বিপন্ন জিজ্ঞেস আছেন, ওনাদের জিজ্ঞেস করবেন যে কেন হচ্ছে। গণতন্ত্রকে বাঁচানোর জন্য, কনস্টিটিউশনকে বাঁচানোর জন্য আমি মরে যাচ্ছি। আজকে সত্যি কথা হলো স্বাধীনতায় যারা বিশ্বাস করেন না তারা আজকে স্বাধীন। যে স্বৈর শাসককে লাথি দিয়ে দৌড়িয়েছেন সেই স্বৈর শাসকের পেছনে 20 বছর থেকে ঘুরছেন তার হাত ধরে ক্ষমতায় যাবেন বলে। দ্যাট ইজ দ্য রিয়েলিটি অফ দ্য কান্ট্রি। আর আমরা সবাই অনেক বড় বড় কথা বলছি। আমার কথা বলেন, গার্মেন্টস মনে হয় 25% গ্রোথ হয়েছে, 4000 কোটি টাকা এয়ার শিপমেন্ট দিতে হয়েছে। 25% গ্রোথের প্রত্যেকটার পেছনে 10 থেকে 15% ডিসকাউন্ট আছে। আপনারা শুধু এক্সপোর্টের জায়গা দেখছেন। 2 মাস থেকে যেই গুডসগুলো তৈরি হয়েছে সেই গুডসগুলো আমরা এক্সপোর্ট করছি। ন্যাচারালি ফিগার বড় হচ্ছে, হুইচ ইজ এন এক্সপোর্ট ফিগার। এর সঙ্গে রিয়েলিটির কোনো সম্পর্ক নেই। আনিস ভাই, আপনাদের সাদা পতাকা মিছিলের পরবর্তী পদক্ষেপ কি? পরবর্তী পদক্ষেপ আমরা সব ক্লিবলিঙ্গ হয়ে গেছি। তার কারণ আমাদের বলার সাহস নেই। উই আর সো ভালনারেবল। আর আজকের সলিউশন যদি বলেন, আসেন সবাই মিলে বলি, ঘোষণা দেই যে এখান থেকে বেরিয়ে সবাই মিলে গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করব। এছাড়া আর কোনো সলিউশন নেই। থ্যাংক ইউ। আজকে যদি দেশ স্বাধীন না হতো, কখনো এরকম দেশ আমরা দেখতে পেতাম না। দুর্ভাগ্য আমাদের,
যারা আজকে আমরা এই টেবিলের যে আশেপাশে আছি, দেশটাকে দুই ভাগ করে ফেলেছি। দুই মেরুতে আমরা বাস করি, হয় আমরা এই দলের না হলে ওই দলের। আমরা এখানে অনেক বড় বড় কথা বলি, যখন সামনে আসি আপনারা গণতন্ত্রের কথা বলেন। আজকে দেশের যে দুটো প্রধান রাজনৈতিক দল আছে, সেই দলে কোনো গণতন্ত্র আছে? কার কোনো কথা বলার কাদের সাহস আছে? কোনো সাহস নেই। আমরা জানি যে মাত্র দুইজন যারা দেশের প্রধানমন্ত্রী এবং বিরোধী দলের নেত্রী, তারা যদি শুধুমাত্র একবার এই দেশের কথা চিন্তা করেন, মানুষের কথা চিন্তা করেন, তাহলে কিন্তু এই দেশের আজকে সমাধান হয়ে যাবে, অনেক সমাধান হয়ে যাবে। আজকে আপনারা যারা স্বাধীনতার বিপক্ষের আপনাদের রাজনৈতিক দলের কথা বলেন, তারা এই দুই দলের কাঁধে সাওয়ার হয়ে তাদেরকে আপনারা আমরা জায়গা করে দিয়েছি। এই সমস্ত মিটিং মিছিল করে কোনো লাভ নাই, কারণ আমরা উই আর নট অনেস্ট টু আওয়ারসেলফ। আমরা আমাদের নিজেদের প্রতি বুকের মধ্যে যা বিশ্বাস করি, সামনে গিয়ে কথা বলার সাহস রাখি না। আজকে আমরা যদি বলি যে আমরা আর কাউকে তেল দিতে হবে না, কারো তোষামোদি করতে হবে না, এ দেশের স্বাধীনতা আমাদের কেউ নিয়ে এসে দেয় নাই। 16 কোটি দেশের মানুষ এই দেশকে স্বাধীন করেছে, কোনো দলের নয়। এই দেশের প্রত্যেকটা মানুষ তাদের এই স্বাধীনতার পিছনে তাদের অবদান রয়েছে। এই সত্যটাকে আমাদের স্বীকার করতে হবে। সলিউশন সেইখানেই। কিন্তু এই মুহূর্তের আশু যে সংকটটা, যার জন্য সকলে এরকম আমরা অনেক বিক্ষুব্ধ এবং হতাশ, সেখানে এক নাম্বার হচ্ছে যুদ্ধাপরাধীদের বিচারের বিষয়টা আলাদা করতে হবে। পরাজিত যে যুদ্ধাপরাধী শক্তি, যুদ্ধাপরাধ যারা করেছে, তারা শুধু যুদ্ধাপরাধের মানে অপরাধেই অপরাধী না, তারা একটা ধর্মীয় জঙ্গি এবং সন্ত্রাসী দল, এবং তাদেরকে আমরা ব্যবহার করতে চাচ্ছি আমাদের স্বার্থে, কিন্তু তারা আমাদেরকে ব্যবহার করছে। তার ফলে তারা কিন্তু তারাই আজকে মানে ঘোড়ার মেইন হয়ে গিয়েছেন। আমার মনে হচ্ছে যে আজকে যে সন্ত্রাসী তৎপরতা চলছে, এই যে বাসে, চলন্ত বাসে বোমা, এই যে সাধারণ নাগরিক, নারী, শিশু অ্যাসিড বার্ন, এবং এই সন্ত্রাসী কর্মকাণ্ড যারা করতে পারেন, আমরা যেটা বলছি সেটা হচ্ছে যে আমাদের যেটা অভিজ্ঞতা, 71-এর কিছু কিছু জায়গায় যে অবস্থা আমরা দেখেছিলাম, সর্বত্র এখন সেই জায়গাটা দেখছি। এই বিষয়ে আমাদের এখন বলছেন যে এখান থেকে আমাদের কিছু বিষয়ে একমত হয়ে বেরোয়ার জন্য কেউ কেউ বলেছেন, এক নাম্বার, আমরা কি এখানে বসে কোনো সিদ্ধান্ত নিতে পারি যে যুদ্ধাপরাধীদের বিচারের যে প্রক্রিয়া চলছে তার বিরুদ্ধে আমরা কোনো ধরনের তৎপরতা করব না, কোনো আইনি সহযোগিতার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাবো না, আন্তর্জাতিক মত তৈরি করব না যুদ্ধাপরাধীদের বিচার রক্ষা করার জন্য, এবং দেশের ভিতরেও আমরা সেই ধরনের কোনো ভূমিকা নেব কিনা। তাইলে আমার মনে হয় যেসব নাগরিকরা, শ্রদ্ধেয় প্রবীণ নাগরিকরা বলেছেন যে আমরা এইখান থেকে কয়েকটি বিষয়ে একমত হতে হবে, আমার মনে হয় যে আমার প্রথম প্রস্তাব এই মুহূর্তের জন্য এইরকম আমরা এখান থেকে আমরা বের হতে পারি না। এক। 2 নাম্বার হচ্ছে যে সমঝোতার বিষয়টা আসছে, যে আমরা প্রত্যেকে নানাভাবে সব নাগরিকরা আমরা বলছি, ব্যবসায়ী সমাজ, নারী সমাজ, বুদ্ধিজীবীরা আলাদা আলাদাভাবে, এখানে শ্রদ্ধেয় অনেকেরই টক শোতে তাদের বক্তব্য আমরা দীর্ঘ সময় ধরে আমরা শুনছি। সুতরাং সেই আলোচনার ব্যবস্থাটা হতে পারে কিনা, এবং এখানে আমাদের অনেক প্রবীণ কনস্টিটিউশনাল এক্সপার্ট এবং লিগ্যাল এক্সপার্ট তারা বলছেন, আমি শেষ করছি। না, আমি আপনাকে জিজ্ঞেস করি, আলোচনা নির্বাচনের আগে না পরে? নির্বাচনের আগে অবশ্যই। এবং নির্বাচন না, আমার মনে হয় যে আমি এখানে যেহেতু সময় কম, নির্বাচনই শুধু গণতন্ত্র না, যে বিক্ষোভ বিস্তারিত আলোচনা করছি, নির্বাচনের দিনই গণতন্ত্র প্রতিষ্ঠা হয় না, নির্বাচনের আগে এবং পরে গণতন্ত্রের প্রক্রিয়া থাকে। 3 নাম্বার হচ্ছে যে আশু হচ্ছে আমরা কিভাবে দেশে আজকে একটা কিছুটা স্থায়ী একটা শান্তিপূর্ণ পরিবেশ করতে পারবো। সেটা যদি নির্বাচন না করেও হয়, তাহলেও আমার মনে হয়, দেবপ্রিয়, আমার কথাটা হচ্ছে যে নির্বাচন হবে কি না হবে না সেইটাই আলোচনা করে ঠিক করেন, কিন্তু আলোচনা এবং সমঝোতা। The greatest challenge for Bangladesh today is not only to sustain the level of employment that we have already created, but the real challenge is to create employment for the millions jara prottek bochor jara labor market e aschen. And according to the labor force survey, that figure is about 18 lakhs to 20 lakh people who are coming into the labor market every year. এদেরকে আমরা কিভাবে চাকরি দেব? এখন যেভাবে এই কারেন্ট পলিটিক্যাল সিচুয়েশনের জন্য যেভাবে মিল কারখানা বন্ধ হয়ে যাচ্ছে, সবগুলো ঘটনা কিন্তু পেপারে আসছে না।
বহু মিল কারখানা বন্ধ হয়ে গেছে, বহু মিল কারখানা বন্ধ হয়ে যাওয়ার কামরান, সলিউশন আমার কাছে নেই। অনেকে অনেক কথা বলেছেন, এর মধ্যে থেকে সলিউশন বের করতে হবে। আমি শুধু আপনাদেরকে এই ইনফরমেশন দিলাম যে বহু মিল কারখানা ট্রান্সপোর্টেশনের অসুবিধার জন্য বা র মেটেরিয়াল ফ্যাক্টরিতে না আনতে পারার জন্য বন্ধ হয়ে যাচ্ছে। ইলেকশনে যে আমরা যে ভোট দেবার অধিকার, আমার যে সাংবিধানিক অধিকারগুলা, সেইগুলা লঙ্ঘিত হতে আমরা দিব না। এটা এখান থেকে আসা উচিত, কারণ আমি যেখানে ভোট, সেখানে অলরেডি ইলেকশন হয়ে গেছে। বিষয়টা নিয়ে সে হয়তো আমার পরিচিত, আমি হয়তো তাকেই ভোট দিতাম, কিন্তু আমি ভোটটা দিয়ে তারপরে তাকে যেতে চাই। বাংলাদেশের কনস্টিটিউশন অনুযায়ী আপনি 24 জানুয়ারির আগে যদি সংসদ ভেঙে দেন, ভেঙে দিয়ে যদি পরবর্তী 90 দিনের মধ্যে ইলেকশন করেন, সংবিধানে কোথাও না লেখা নাই। এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপ হচ্ছে, এটা করলেই হবে না, সেকেন্ড স্টেপ হচ্ছে আমাদের সেন্ট্রাল ইস্যু যেটা, যে নির্বাচনকালীন সরকারে ক্ষমতা ভারসাম্য কি থাকবে। এটা আমরা সবাই সিভিল সোসাইটির ম্যাক্সিমাম মানুষ স্বীকার করি যে বাংলাদেশের সংবিধান অনুযায়ী সকল ক্ষমতা কেন্দ্রীভূত হচ্ছে প্রধানমন্ত্রীর হাতে। কাজেই ওই জায়গাটা আঘাত করতে হবে। নির্বাচনকালীন সরকারের বর্তমান প্রধানমন্ত্রী থাকতে পারবেন না, এখানে সবার কাছে গ্রহণযোগ্য একজন থাকবেন, অথবা নির্বাচনকালীন সরকারের যে ক্ষমতা কাঠামো, সেটা আপনি দরকার হলে সংবিধান, দরকার হলে রুলস অফ বিজনেস চেঞ্জ করে এটার মধ্যে একটা ভারসাম্য আনবেন। থার্ড স্টেপস হচ্ছে এই নির্বাচন কমিশন যে আজ্ঞাবহ, এবং আগের যে আজিজ কমিশন ছিল বিএনপির আমলে, তাদের মতোই দলীয় দাস, সেটা অলরেডি প্রমাণিত হয়েছে বহুভাবে, ব্যাখ্যায় যাচ্ছি না। এই নির্বাচন কমিশনকে পুনর্গঠন করতে হবে। ফোর্থ সলিউশন হচ্ছে নির্বাচনী আইনের আরও অ্যাডভান্সড একটা সংস্কার করতে হবে। ফিফথ সলিউশন, যেটা ইমিডিয়েটলি করতে হবে, সেটা হচ্ছে আমাদেরকে সবাইকে কমিট করতে হবে আমরা কোনো রকম সহিংসতা প্রশ্রয় দিব না। এখানে অবশ্যই সবচেয়ে বড় সহিংসতা চালাচ্ছে জামাত শিবির চক্র, এবং তাদের সহযোগী শক্তি হিসাবে বিএনপি চালাচ্ছে। কিন্তু অনেকে তো এই সন্দেহ করছে সরকারও কিছু কিছু সহিংসতা করছে। আমরা চাবো সকল পক্ষ থেকে, বিশেষ করে জামাত শিবিরের সন্ত্রাসকে অবশ্যই আমাদের সম্মিলিতভাবে প্রতিরোধ করতে হবে, কিন্তু সকল পক্ষকে সন্ত্রাস থেকে বিরত থাকতে হবে। এইরকম একটা আলোচনার পরে আমার রাশেদ খান মেনন ভাইয়ের জন্য খুব খারাপ লাগছিল। উনার নিশ্চয়ই খুবই অস্বস্তি হচ্ছে যে রাজনীতিবিদদেরকে আমরা এত কথা বলছি। আমার মনে হচ্ছে যে এখন আমার কাছে কোনো সলিউশন নেই, এই কথা শুনে মেনন ভাই নিশ্চয়ই খুবই খুশি যে এদের কাছে কোনোই সলিউশন নেই, এবং আমরা যা করছি মোটামুটি তাই আমরা করতে থাকবো। এটা হতে পারে না। আমার কাছে মনে হয় দেবপ্রিয়দা, যে আজকে আপনি সবার বক্তব্য শোনেন, এরপরে আপনারা যারা আয়োজক গোষ্ঠী অনুগ্রহ করে আরেকটা মিটিং ডাকেন একটা ছোট স্কেলে, যেখানে আমরা কিছু কর্মসূচি নির্ধারণ করে জনগণের কাছে যেতে পারি। আমার এইগুলো যে আমাদের কিছুই করেনি, তাহলে করবেটাকে? দেশটা তো আসলে আমাদের, মুক্তিযুদ্ধ কারো একক না, এবং মুক্তিযুদ্ধ নিয়ে প্রত্যেকটা দল রাজনীতি করবে তা হতে পারে না। যুদ্ধাপরাধীদের ইস্যুর ব্যাপারে জাতীয় ঐক্যমত আমাদেরকেই গড়ে তুলতে হবে। সে দায়িত্ব কিন্তু সত্যিকার অর্থে দেবপ্রিয়দা পালন করিনি। আমরা কি বলতে পারবো এখানে আমরা তত্ত্বাবধায়ক সরকার চাই না কি চাই না? আমরা বলতে পারছি না। আমরা সুশীল সমাজ কিন্তু এ ব্যাপারে কোনো অবস্থান নেইনি। প্রথমে আমার কথা হবে এখানে যে 5ই জানুয়ারির নির্বাচন যে আমরা চাই না, এটা যে কোনো নির্বাচন না, এ ব্যাপারে ইফতেখার ভাই যা বলেছেন, মাহফুজ ভাই যে লিখেছেন, সেটার একটা এন্ডোর্সমেন্ট অন্তত এই ফোরাম থেকে পেতে পারি কিনা। এবং আজকে লেক শোর মিটিংয়ে যে কথাটা হচ্ছে, এখান থেকে কিছু স্পেসিফিক মেসেজ তুলে চলেন আমরা জনসংযোগ শুরু করি। আমাদের প্রত্যেকেই মাঠ পর্যায়ে কর্মী আছে। আমাদের এটা হতে পারে যে আমাদের একটা অরবিন্দ কেজরিওয়াল নাই, এটা হতে পারে আমাদের মতন একটা দুর্নীতিগ্রস্ত দেশে একজন আন্না হাজারে নাই। আশু করণীয় আমি মনে করছি যে এই নির্বাচন 5ই জানুয়ারির নির্বাচন বন্ধ করতে হবে। বন্ধ করা আমরা বক্তৃতা দিয়ে বন্ধ করাতে পারবো না, মিছিল করেও পারবো না। সেটা করানোর কনস্টিটিউশনাল পথে যাওয়াই ভালো। আমি ব্যারিস্টার রফিকুল হক সাহেব এবং ব্যারিস্টার মইনুল হোসেন সাহেবকে বলবো যে আপনারা সুপ্রিম কোর্টে এই নির্বাচনের উপর কোনো নিষেধাজ্ঞা নিয়ে আসতে পারেন কিনা, কোনো পথ আছে কিনা। আমাদের জজ সাহেবরা আমাদের কান্না নিশ্চয়ই শুনবে, এইটা একটা পথ হতে পারে। আসলে প্রতিদিন 60টা টকশো হয়, আজকে আরেকটা টকশো হচ্ছে। আসলে কোনো সমাধান নেই, সমাধান কেউ দিতে পারেন না এবং দিতে পারবেন না অনেকেই বলছেন। সমাধান অবশ্যই আছে, সমাধান থাকবে না কেন? এটা দেশ তো এভাবে চলতে পারে না। আমার মনে হয় এই মুহূর্তে নাগরিক ভাবনা, যে সংকটে বাংলাদেশ নাগরিক ভাবনা, নাগরিকরা আমরা যা ভাবি, দেশের জনগণকে তো সেটা ভাবাতে হবে। অর্থাৎ আজকের এই টকশোতে যারা উপস্থিত আমরা হয়তো বা ইতিহাসে একদিন কাঠগড়ায় দাঁড়াবো না, এই কারণে যে আমরা অন্তত 10 দিন আগে আমরা বলেছিলাম যে এই নির্বাচন হওয়া উচিত হয় নাই, ঠিক হয় নাই।
কিন্তু আমার মনে হয় এটা প্রটেস্ট অনুযায়ী যেটা অনেকেই বলেছেন যে দুই নেত্রীর সামনে আমাদেরকে এই বক্তব্যটা পৌঁছানোর জন্য কি আলোচনা হয়েছে একটা কার্যকর রূপ দেওয়ার জন্য এখান থেকে একটা প্রস্তাবনা তৈরি করা হোক, যে প্রস্তাবনায় বলা হোক যে এই নির্বাচনটা গ্রহণযোগ্য নয়, আপনারা আসেন, আরো 90 দিন পাবেন, এই সময়ের মধ্যে সমঝোতা করে এটা নির্বাচন হতে পারে। এই যে আমার তরুণ বন্ধু আসিফ নজরুল কতগুলো সমাধানের কথা বললেন, কিন্তু বিড়ালের গলায় ঘন্টাটা বাঁধবে কে? বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াজেদ আমাদের একটি কথা শুনবেন? বিরোধী দলের নেত্রী খালেদা জিয়া আমাদের একটি কথা শুনবেন? এটা হচ্ছে বাস্তবতা। আমরা অনেকগুলো কথা বলবো, এই কথাগুলো কখনোই মূর্ত বাস্তব রূপ নেবে না যতক্ষণ পর্যন্ত আমরা নিজেদেরকে অ্যাসার্ট করতে না পারি। আজকে নাগরিক হিসেবে আমাদের নিজেদেরকে অ্যাসার্ট করতে হবে, এটাই একমাত্র সমাধান। রেজওয়ানা বলেছিলেন যে আজকের এই সভা থেকে আমরা একটা ঐক্যমতে পৌঁছতে পারি কিনা যে আমরা 5ই জানুয়ারির এই প্রহসনের নির্বাচনকে প্রত্যাখ্যান করছি। আমরা নাগরিকরা যদি এতটুকু মেরুদণ্ড দেখাতে পারি, আমরা নাগরিকরা যদি এতটা সাহস দেখাতে পারি, তাহলে হয়তো কোনো ফল আসতে পারে। আমরা রাজনীতি, আমার মনে হয় সংকটে বাংলাদেশ নাই যদি রাজনীতি আমরা বলি। রাজার যা যা নীতি বর্তমান দুই নেত্রী একদম অক্ষরে অক্ষরে পালন করছেন। আমরা মহাভারত থেকে মোগল সাম্রাজ্য পর্যন্ত যদি দেখি, রাজনীতির প্রধান নীতিটি হচ্ছে পিতা পুত্র আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যাকে খুশি হত্যা করে সিংহাসনটি আমার জন্য রক্ষা করতে হবে। সেই কার্যক্রমটি খুব সুন্দরভাবে বর্তমানে চলছে। কনস্টিটিউশন, ডেমোক্রেটিক কনস্টিটিউশন যেটা আমাদের দেশে আছে, এটা এক ধরনের নির্বাচনকে কল্পনা করে, যে নির্বাচনে দেশের ভোটাররা অংশগ্রহণ করে এবং সেই ভোটের মাধ্যমে একটা পার্লামেন্ট হয়, সেই পার্লামেন্ট নতুন সরকার দেয়। তো যেখানে ভোটবিহীন পার্লামেন্ট হচ্ছে, সেটা কিন্তু কনস্টিটিউশনের যে কনসেপ্ট অফ দি ইলেকশন, এটা কিন্তু মানে প্রতিফলিত হচ্ছে না। তাই আমি বলতে চাই যে নির্বাচন হতে যাচ্ছে 5ই জানুয়ারি, সেটা অ্যাকচুয়ালি কনস্টিটিউশনের মূল্যবোধ, তার স্পিরিট, তার কল্পনা সমস্ত কিছুর বিরুদ্ধে। তো আমরা 1 নম্বর কথা, এই নির্বাচন কি আইনে এটাকে পেছানো যায়, এটাকে করা যায়, সেগুলো আইনজ্ঞরা বলবেন, কিন্তু আমাদের সিদ্ধান্ত হওয়া উচিত এই 5ই জানুয়ারির নির্বাচনটা যেন না হয়। এটা আইনগতভাবে কিভাবে করা যায় বা জনগণের দাবির ফলশ্রুতি। তাহলে যদি এই নির্বাচন না হয়, আমি মনে করি যে যেই কারণেই হোক, প্রধানমন্ত্রী গত পার্লামেন্ট এখনো কিন্তু ডিসলভ করেন নাই। তো আইনগতভাবে ওই পার্লামেন্ট ইজ স্টিল ইন ভোগ ইফ ইউ লাইক। তো ওই পার্লামেন্ট এর সেশন একটা ডাকা যায়। সো এই প্রধানমন্ত্রী, স্পিকারও আছেন, তারা যদি 9th পার্লামেন্টের সেশন একটা ডাকেন, সেই পার্লামেন্টে ওনারা একটা সিদ্ধান্ত নেন, ওনাদের 2/3 ক্ষমতা আছে যে হোয়াট এভার লিটল অ্যামেন্ডমেন্টস দ্যাট আর নেসেসারি, সেইটা এনে ওনারা এই 10ম পার্লামেন্টারি নির্বাচন করবেন, যেখানে একটি নির্বাচনকালীন সরকারের একটা ধারণা আমাদের দিতে হবে, যেটা গ্রহণযোগ্য সবাই দলের। আমি একটা পারফরম্যান্স ওরিয়েন্টেড সংগঠন চালাই। আমি এটা নিশ্চিতভাবে বলতে পারি যে 2 দিনের মধ্যে নির্দলীয় প্রতিবাদী মঞ্চ সারা বাংলাদেশে গড়ে তোলা সম্ভব। ইফ ইউ টেক দ্য লিডারশিপ, আমরা সবাই সেখানে কন্ট্রিবিউট করব ফাইন্যান্সিয়ালি, লোকবল দিয়ে। কিন্তু 65টা জেলায় যদি একটা প্রতিবাদী মঞ্চ সবার সামনে দাঁড়ায় যে আমরা এই নির্বাচন চাই না, এটা সম্ভব। আন্তর্জাতিক পর্যায়ে আমরা জানি আমাদের রাষ্ট্রের অক্ষমতা আছে, সরকারের অক্ষমতা আছে। রাষ্ট্র সক্ষম না, সরকার সক্ষম না, যার ফলে আন্তর্জাতিক পর্যায়ে আমরা যুদ্ধাপরাধীদের বিচারের পক্ষে কিন্তু আমরা কোনো ধরনের ভূমিকা পালন করি নাই, লবি তৈরি করি নাই, যার ফলে কিন্তু আজকে আমরা সরকারকে দোষ দিতে পারি, রাষ্ট্রকে দোষ দিতে পারি, কিন্তু আমরা আমাদের দায়িত্বটা কিন্তু এড়াতে পারি না। এই পর্যায়ে যেই নির্বাচন হতে যাচ্ছে, যেটা একটা মহা দুর্যোগের দিকে আমরা চলে যাচ্ছি, সেটা থামাতে হলে 5 তারিখের নির্বাচন কোনোভাবেই মেনে নেওয়া যায় না। একটা ভোটারবিহীন নির্বাচন, প্রার্থীবিহীন নির্বাচন, এবং এত আন্দোলন সংগ্রামের পর মুক্তিযুদ্ধের যে গণতন্ত্রের যে বাসনা, সেখান থেকে যে আমরা বঞ্চিত হচ্ছি, সেই বিষয়টা আমাদের ভাবা দরকার। এই নির্বাচন কোনোভাবেই মেনে নেওয়া যায় না। সকলের অংশগ্রহণমূলক একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আমাদের করতে হবে। এখন আমরা করণীয় বলতেছি, বর্জনীয়
আমার মনে হয় একটা লিস্ট করা দরকার, এবং এই যে ইশতেহারও বাইরে হয়, ইশতেহারে সব সময় যে আমি এটা করব এটা করব না, বেশি এটাই বেশি আমার মনে হয় যে দরকার। বেশি বর্জনীয় কি আছে, বর্জনীয় দিকটাকে বেশি করে দেখতে হবে। আমার প্রস্তাবটা হচ্ছে আমরা হয়তো আজকে সিপিডি, টিআইবি, সুজন এবং আইন ও সালিশকে দায়িত্ব দিতে পারি টু টেক দিস প্রপোজালস আজকেই দুইজন নেত্রীর কাছে। এখানে একটা সমস্যা সবাই কিন্তু মেনশন করেছেন, এটা হলো দ্য পাওয়ারলেস পিপল। People have become powerless. There is no voice of the people. Now, how do we bring back the voice of the people? The parliament is not responding. The only way, perhaps, is to go back to the constitution, যেখানে একটা রেফারেন্ডামের একটা প্রভিশন ছিল, এইটাকে এই বর্তমান প্রধানমন্ত্রী উঠিয়ে দিয়েছেন। Why can't we bring back? And আজকে এখানে সবাই নাগরিক এটা ভাবনা থেকে এটা আমরা বলতে পারি that the Prime Minister should bring back the matter of referendum. আজকে যদি রেফারেন্ডাম থাকতো, আমরা কেয়ারটেকার গভর্নমেন্ট বা ইন্টারিম গভর্নমেন্ট স্ট্রেট অ্যাওয়ে আমরা কিন্তু একটা ডিসিশন নিতে পারতাম। ইউ ক্যানট স্টপ দি ইলেকশন অফ 5th January. ইউ ক্যানট। আপনি প্রতিবাদ করতে পারবেন, আপনি বলতে পারবেন, বাট দে উইল নট লিসেন। দে আর নট লিসেন, দে আর পুট ইনটু place the infrastructure at a great cost. They will not do it. একটা টক শোতে রেফারেন্ডামের একটা প্রশ্ন উঠলেন এবং আওয়ামী লীগের একজন সিনিয়র প্রেসিডিয়াম সদস্য বললেন যে রেফারেন্ডামকে খুব বাজেভাবে ইউটিলাইজ করা হয়েছে আগে 2-1 সেই কারণে রেফারেন্ডাম উঠিয়ে দেওয়া হয়েছে। তা আমার সঙ্গে সঙ্গে আশঙ্কা হলো যে 1986 সালে, 1988 সালে, 2006 সালে এবং 2014 সালে খুব বাজেভাবে জাতীয় সংসদ নির্বাচনকেও ব্যবহার করা হচ্ছে। তাহলে কি 2014 সালে যে সংসদ আসবেন, রাশেদ খান মেনন সাহেব এখানে আছেন, তার কাছে আমি বিনয়ের সঙ্গে প্রশ্ন রাখতে চাই যে আপনারা কি ওই রকম কোনো বিধান করবেন যে জাতীয় সংসদ নির্বাচনও দেখা গেছে যে এটা কোনো কার্যকর ফলে, সুতরাং আর লাগবে না, মাননীয় প্রধানমন্ত্রী যে ফর্মুলা দিয়েছেন যে আপনারা আসেন, আমরা বসে একসঙ্গে সিট ভাগাভাগি করে নিই। এবং আমি ওইখানেই একটা প্রপোজাল রাখতে চাই, সেইখানে বোধহয় মাননীয় প্রধানমন্ত্রীর ওই প্রপোজালের ভিতরে হয়তো একটা সম্ভাবনা ইমিডিয়েট একটা সলিউশন হতে পারে। কারণ আপনারা এই আলোচনার টেবিলে যতই বসুক, মূল জায়গাটায় আসলে কোনো সমাধান হবে না, এটা আপনারা সকলেই জানেন। আমরা হয়তো বলি না, এই আলোচনা 100 বার হতে পারে, কিন্তু মূল জায়গা গদি ছাড়ার মানে আশঙ্কা যতক্ষণ দূর না হবে ততক্ষণ পর্যন্ত কেউ নির্বাচনে যাবেন না। সুতরাং এই আলোচনা কোনো লাভ হবে না। আলোচনা একটাই লাভ হতে পারে, যদি তারা বসে মাননীয় প্রধানমন্ত্রীর ওই ফর্মুলায় একটা ভাগাভাগির কোনো ফর্মুলায় চলে আসতে পারেন যে কারা 2.5 বছর, কারা 2.5 বছর, এবং সেখানেও একটা বড় সংকট তৈরি হতে পারে যে প্রথম 2.5 বছর কে থাকবেন। আমার মনে হয় নাগরিক সমাজের দিক থেকে এটা অনেকটা 71-এ কিন্তু ডিফারেন্স, নাগরিক মানে সিটিজেন্স ডিফারেন্স একটা গ্রুপ, যে কতগুলো জিনিসকে রাজনৈতিক অঙ্গনে যে সহিংসতা চলছে, যেটা নাগরিক জীবনকে দুঃসহ করে তুলেছে, সেটাকে সহিংসতাগুলোকে ডিফাই করে পাল্টা ফোর্স তৈরি করার জন্য আমার প্রথম আবেদন কর্মসূচি হিসেবে সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলো চালু থাকবে। যে হরতাল ডাক দিক আর না ডাক দিক, সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলো চালু থাকবে। এটা কোনোভাবে বাস্তবায়ন করা সম্ভব কিনা, এটা 71-এ কিন্তু ঘটেছিল। আমি মনে করি সকল প্রতিষ্ঠান চালু রাখতে হবে এবং সেই জন্য প্রতিষ্ঠানগুলোর ভিতরে যোগসূত্রতাটা গড়ে তোলার জন্য আমি অর্গানাইজারদেরকে রিকোয়েস্ট করব যে এই লাইনে কোনো উদ্যোগ নেওয়া যায় কিনা। দ্বিতীয়ত, সেই অঙ্গনটাকে ধরে ব্যবসায়িক প্রতিষ্ঠানের ভিতরে যোগসূত্রতা সেটাকে চালু রাখা, এবং তারপরে ট্রান্সপোর্ট সেক্টর, এই 3টা জায়গাটাতে আমাদের যদি চালু রাখতে পারি, এবং সেটার জন্য কি কি করণীয় আমাদের সেটাই ভাবার দরকার। এবং সেই কর্মসূচিটাকে যদি আমরা ছোট আকারেও যদি শুরু করতে পারি, সেটাই হয়তোবা দানা বাঁধবে, যেটা বলা হচ্ছে আম আদমির কথা। 5ই জানুয়ারির যে নির্বাচন, কেন জানি আমার মনে হয় আজকের এই যে সাংবিধানিক যে অবস্থানটা এখানে আছে এবং বাস্তবতা যা, 5ই জানুয়ারির নির্বাচনটা কিন্তু গ্রহণযোগ্য হোক বা না হোক, 5ই জানুয়ারির নির্বাচনটা কিন্তু আসলে বাস্তবিক পক্ষে যাই হবে সেটাকে মেনে নেওয়া ছাড়া হয়তো বিকল্প কোনো পথ নেই। তাহলে কি করতে হবে? তাহলে যেটি করা দরকার সেটি হলো যত দ্রুত সম্ভব পরবর্তী সংসদ নির্বাচনটি যাতে সবার অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য নির্বাচন হয়,
তার জন্যেই আমাদের নাগরিক উদ্যোগটিকে জোরালো করা দরকার। জামাত শিবির এবং যুদ্ধাপরাধীদের নানানভাবে আশ্রয় প্রশ্রয় দেওয়া হচ্ছে এটা আমরা জানি। সেই জায়গায় জামাত শিবির এবং যুদ্ধ অপরাধীদের বিষয়ে আশ্রয় প্রশ্রয় এবং সঙ্গ দেওয়া হবে না। অন্তত এই ক্ষেত্রে দুই জোট বা প্রধান দুই দল, আমি মূলত প্রধান দুই দলের কথা বলছি, আওয়ামী লীগ এবং বিএনপি, এই জায়গায় একটি ঐক্যমত্যে আসতে পারেন কিনা। আজকে আদিবাসীদের অবস্থা যা, বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘু জনগোষ্ঠীর অস্তিত্ব আজকে বিপন্ন হয়ে যাচ্ছে। আমি আপনাদের বিবেচনার জন্য রাখতে চাই ৭১-এর 21% মাইনরিটি পপুলেশন আজকে কোন প্রেক্ষিতে 9.7-এ পরিণত হলো, এটি আমি আপনাদের বিবেচনায় রাখতে চাই। এবং সেখান থেকে বলছি, বাংলাদেশ আজকে সংকটে পড়েছে, ধর্মীয় এবং আদিবাসী সংখ্যালঘু জনগোষ্ঠী সংকটটা শুরু হয়ে গেছে মূলত ৭৫-এর পর থেকে এবং সেটি অব্যাহতভাবে চলছে। এখানে আমি একটা কথা বলতে চাই যে জাতিসংঘের অধীনে যে 3টি বৈঠক হলো আওয়ামী লীগ এবং বিএনপির প্রতিনিধিবৃন্দদের মধ্যে, এটা কিন্তু প্রথম কথা উঠে এসেছিল বিএনপির পক্ষ থেকে যে এই 5ই জানুয়ারির নির্বাচনটা আপনারা স্থগিত করেন, এই তফসিল স্থগিত করেন, তারপরে আলাপ আলোচনার মাধ্যমে একটি সুষ্ঠু পরিবেশে আলাপ আলোচনার মাধ্যমে সকলের কাছে গ্রহণযোগ্য নির্বাচনকালীন সরকার নিয়ে আমরা বৈঠকে বসতে পারি। সেখানে তত্ত্বাবধায়ক কথার সরকার কথা উল্লেখ হয়নি, সেখানে সর্বদলীয় কথার সরকার কথা উল্লেখ হয়নি। এটা ছিল বিএনপির পক্ষ থেকে প্রস্তাব। তখনই কিন্তু এই 154 জনের এই ঘটনা ঘটেনি। তো সেই যাত্রার সূচনা হয়েছিল ডিসেম্বর মাসের 9 তারিখে। তখন থেকে যদি আওয়ামী লীগের পক্ষ থেকে রাজনৈতিক সদিচ্ছা থাকতো, তাহলে হয়তো তখনই এটা স্থগিত করার উদ্যোগ নেওয়া হতো এবং আজকে হয়তো আমরা একটু ভিন্ন অবস্থানে থাকতাম। একটা কথা বলতে হবে, যেটা প্রফেসর রহমান সোবহান তার 1996 সেই প্রতিবেদনে লিখেছিলেন, যে সংবিধান কিন্তু মানুষের জন্যে, মানুষ সংবিধানের জন্য নয়। সংবিধান কোনো ধর্মীয় গ্রন্থ নয় যেটাকে পরিবর্তন করা যাবে না। বাংলাদেশের এই সংবিধানকে ইতিমধ্যেই আমরা 15 বার সংশোধন করেছি। আরেকবার সংশোধন করা যদি গণতান্ত্রিক এবং প্রতিনিধিত্বর জন্য শক্তিশালী করা হয়, কেন সংবিধান সংশোধন করা যাবে না? সবচেয়ে বড় কথা, বাংলাদেশের মুক্তিযুদ্ধ ছিল বাংলাদেশের মানুষের জন্য, বাংলাদেশের গণতন্ত্র মানুষের জন্য। 5ই জানুয়ারির এই প্রহসনী নির্বাচন বাংলাদেশের মানুষকে বিশ্বের সামনে অবমাননা করা হবে, অপমান করা হবে। সেটা আপনারা কেউ মেনে নিতে চান না। কি আলাপ আলোচনা হবে, সমাধান কি হবে, আমরা বারবার বলে আসছি, সকলের কাছে গ্রহণযোগ্য একটি সমাধান খুঁজে বের করতে হবে। তবে সেটার জন্য প্রয়োজন একটি সুষ্ঠু পরিবেশ এবং একটি সংলাপ। তার আগে প্রয়োজন 5ই জানুয়ারির এই নির্বাচনকে স্থগিত রাখা। সকলকে ধন্যবাদ। আমরা একটা ইমিডিয়েট সংকটের মধ্যে পড়ছি এবং আমরা সেদিন এত কনসার্ন যে আচ্ছা এই নির্বাচনটাকে একটু পিছিয়ে দিলেই হয়তোবা আমাদের সংকটটা আমরা কিছুটা আমরা পড়ব না। কিন্তু আমরা অনেকেই বলেছেন যে আমাদের রাজনীতিটা এত কলুষিত হয়ে গেছে এবং নির্বাচন আরও 3 মাস পরেও যদি একই ধরনের লোকজন নির্বাচিত হয়ে আসেন এবং তারা যদি একই ধরনের ব্যবহার করতে থাকেন, তাহলে কিন্তু আমরা কোনো একটা সলিউশনের দিকে গেলাম না। অনেক আলোচনা হয়ে গেছে, খুব সংক্ষেপে আমি দুটি কথা বলতে চাই। একটা হলো যে এই যে যারা সংসদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছেন, তাদের নিয়ে কোনো সমস্যা হওয়ার কথা নয়, কারণ এটা গেজেট হয়নি, তারা এখনো সংসদ সদস্য হয় নাই। যতক্ষণ পর্যন্ত এই গেজেট প্রকাশিত না হবে, ততক্ষণ তার আগে যদি এই নির্বাচন বাতিল করে দেওয়া হয় বা পিছিয়ে দেওয়া হয়, তার কোনো সাংবিধানিকভাবে কোনো ত্রুটি হবে না। দ্বিতীয় হলো যে আলোচনার কথা আমরা বলছি, যে নির্বাচন পিছিয়ে দিয়ে যে আলোচনা, সে আলোচনাটা যদি কোনো ফ্রুটফুল না হয়, অর্থাৎ যদি কোনো চারিত্রিক বৈশিষ্ট্য যদি পরিবর্তন না হয়, এই দল যদি এরকমই থাকে এবং যারা 5 বছরে 2000 গুণ সম্পদ অর্জন করেছে তাদেরই যদি আবার মনোনয়ন দেওয়া হয়, এবং তারপরে যে আমাদের অর্থমন্ত্রী যদি বলেন যে এটা সব যুগে হয়েছে, বর্বর যুগে হয়েছে, বর্তমান এটা স্বাভাবিক, এরকম ভাবে যদি চলতেই থাকে, তাহলে কোনো গুণগত পরিবর্তন তো আমরা পাবো না। অতএব আলোচনা চলুক,
কিন্তু আলোচনার মধ্যে মূল বিষয় ছিল হওয়া উচিত যে যাদের মনোনয়ন দেওয়া হবে তাদেরকে দেখে শুনে দেওয়া হবে। এটা নিশ্চিত না করতে পারলে আগামী সংসদও কোনো খুব হবে না, কোনো অর্থবহ হবে না। ধন্যবাদ সবাইকে। তবে যে কথাটা আসছে যে 5 তারিখের নির্বাচন স্থগিত করা, তো এটা করতে হলে আমার মনে হয় যে ইট শুড কাম থ্রু এ প্যাকেজ ডিল। একতরফাভাবে স্থগিত করে দিল, তারপরে আমি 5 বছরেও যদি মীমাংসা না করতে পারি তো একটা ভ্যাকুয়ামের মধ্যে তো থাকতে পারে না। সো আমি স্থগিত করব তখনই করতে পারি যখন এটা, যেমন আমি বলতে পারি যে এই যে আজকে যে ধরনের সহিংসতা হচ্ছে, বুঝলাম যে তত্ত্বাবধায়ক সরকার, আমি নিজেও তত্ত্বাবধায়ক সরকারের সমর্থক, কিন্তু এটা বাতিল করা হয়েছে, এটা অন্যায় করা হয়েছে, এটার বিরুদ্ধে রাজনৈতিক আন্দোলন চলুক। কিন্তু এই যে লাইন ফিশ প্লেট খুলে নেওয়া, পেট্রোল বোমা মারা, বাসায় বাসায় গিয়ে গলা কাটা হত্যা করা, এগুলার বিরুদ্ধে আমাদের সোচ্চার প্রতিবাদ জানাতে হবে। এটা কোনো রাজনৈতিক আন্দোলন না, ভবিষ্যতে এগুলা হবে না, এবং এটা যারা করে তারা পলিটিক্যাল মিসকন্ডাক্টের জন্য তাদেরকে রাজনীতি থেকে বহিষ্কার করা দরকার। কোনো দল, কোনো জোট তাদেরকে নেবে না, এরকম ঘোষণা দেওয়া দরকার। আর দ্বিতীয়ত হচ্ছে যে অন্তত এটা বলা দরকার যে প্রতি 5 বছর পর জানুয়ারি মাসের প্রথম বুধবারের পরবর্তী বৃহস্পতিবার নির্বাচন হবে, এবং সেই নির্বাচনকালীন সরকারটা কেমন হবে এটা সুনির্দিষ্টভাবে ব্যাখ্যা করা হবে। যেমন যদি হয় যে প্রতিবারই স্পিকার এটা প্রধান হবেন, এবং স্পিকার নির্বাচিত হওয়ার পর দল থেকে পদত্যাগ করবেন এবং তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় তার আসন থেকে নির্বাচিত হবেন। অনেকভাবে এটা হতে পারে, আমি বললাম আর কি, এরকম কোনো না কোনো একটা ফর্মুলার ভিত্তিতে ঐক্যমত্য হলেই এটা পিছানোটা উচিত। যে নির্বাচনে মেজরিটি ভোটার ভোট দিতে পারে না সে নির্বাচন কি করে অ্যাকসেপ্টেবল হবে সেটা তো আমি বুঝে পাচ্ছি না। আমি নিজে নির্বাচন পর্যবেক্ষক করবো হয়তো, কিন্তু এই নির্বাচন কিভাবে গ্রহণযোগ্য করা যাবে সে বিষয়ে আমার যথেষ্ট সন্দেহ রয়েছে। আমি আজকে নাগরিক ভাবনা শুনে আমার নিজের মধ্যে এটুকু জন্মেছে যে আমরা যেন বাস্তবতা থেকে অনেক দূরে অনেক জায়গায় বাস করছি, এবং এই বাস্তবতার থেকে দূরে থাকার কারণেই নাগরিক ভাবনাগুলো বাস্তবায়ন কখনো হয় বলে আমার মনে হয় না। প্রথমত হচ্ছে যে এখানে যে আলোচনা হয়েছে সেই আলোচনায় আপনার যে প্রশ্নটি এসছে সেটি হচ্ছে যে নির্বাচনে যে বাংলাদেশের সংকটের প্রশ্ন, এই সংকটটা কি আজকে এই মুহূর্তে এই নির্বাচনকে কেন্দ্র করে হয়েছে? যদি এটাই হয়ে থাকে তাহলে তো এটা সলিউশন করা অনেক সোজা ছিল। কিন্তু আমি তো মনে করি যে এই সংকটটি শুরু হয়েছে 2008 সালের নির্বাচনের পর থেকে, যখন 2008 সালের নির্বাচনের পরে এদেশে অসাম্প্রদায়িক গণতান্ত্রিক রাজনৈতিক নতুন ধারার পুনর্বাসনের ব্যবস্থা হলো, তখন থেকেই যাতে সেই জায়গা থেকে এটাকে পথচ্যুত করা যায়, বিভ্রান্ত করা যায়, তার চেষ্টা হচ্ছিল। এবং যখন পঞ্চম সংশোধনী বাতিল হয়ে গেল, এবং যে বাতিলের কারণে আমরা দেখলাম যে 75 পরবর্তী রাজনীতির অবসানের একটি সুযোগ সৃষ্টি হলো, তখন থেকেই আমরা লক্ষ্য করেছি যে এই পঞ্চম সংশোধনী বাতিলকে তারা, যারা আজকে বিরোধী দলে রয়েছেন বিএনপি জামাত, তারা এটাকে মেনে নিতে পারেন না, কারণ এটা তাদের রাজনৈতিক প্ল্যাটফর্ম না। এখানে একটি কথা বলা প্রয়োজন, এই তত্ত্বাবধায়ক সরকারের সংস্কারের দাবিটি কিন্তু আজকের নয়। তত্ত্বাবধায়ক সরকারের সংস্কারের দাবি আমরা 2004 সাল থেকেই, যখন আমরা নির্বাচনী সংস্কার এবং তত্ত্বাবধায়ক সরকারের সংস্কারের দাবিতে আন্দোলন করে আসছিলাম, 14 দলের যে আন্দোলনটি সূচিত হয়েছিল তখন থেকে হয়েছিল। এবং এটা আমরা জানি যে সুপ্রিম কোর্টের রায় যদি নাও হতো তাহলেও পরেও এই তত্ত্বাবধায়ক সরকারের প্রশ্ন নিয়ে যে কথা এখানে উল্লেখ করা হয়েছে জটিলতাটা সৃষ্টি হতো। এবং আমি আজকে যে কথা বলতে চাই যে এর সাথে যুক্ত হয়েছে আরেকটি প্রশ্ন, সেটি হচ্ছে যুদ্ধাপরাধের বিচারের প্রশ্ন। এই বর্তমান বাস্তবতায় কেবলমাত্র কি বিএনপি জামাত মাঠে রয়েছে, না তার সঙ্গে সমস্ত যুক্ত হয়েছে সমস্ত 18 দলের সাথে, হেফাজত থেকে শুরু করে যত ধরনের দক্ষিণপন্থী রাজনৈতিক দলগুলো এখানে যুক্ত হয়ে তারা এই আন্দোলনটি তারা করছেন। এখানে কি কেবল নির্বাচনের প্রশ্ন? আমি মনে করি যে এখানে সংকটটি নির্বাচনের প্রশ্ন সংকট নয়, সংকটটি গণতন্ত্রের প্রশ্ন সংকট নয়, সংকটটি হচ্ছে বাংলাদেশের রাষ্ট্রীয় অস্তিত্ব, তার অসাম্প্রদায়িক গণতান্ত্রিক ভিত্তিভূমিতে আমি থাকবো কি থাকবো না, নাকি বাংলাদেশ একটি সত্যিকার অর্থেই একটি জঙ্গিবাদী
তালেবানি রাষ্ট্রে পরিণত হবে, সেই জায়গায় আমি যাব কিনা, এই প্রশ্ন কিন্তু আজকে সাধারণের সামনে। এখন সকল দলের অংশগ্রহণের নির্বাচনের প্রশ্নে যদি আমি বলি, আমি যদি অংশগ্রহণ করতে না চাই তাহলে কোন উপায়ে আমি সেখানে যাব, আমি সেটা জানি না। 3 বার আলোচনা হয়েছে, তারানাকার সাথে আপনার তারানকোর সাথে 2 বার এবং বিএনপি আওয়ামী লীগ এককভাবে 1 বার। 3 বার আলোচনার মধ্যে যে প্রশ্নটি বারবার এসছে সেটি হচ্ছে যে আজকে সেই আলোচনার পরিবেশটি সৃষ্টি করার জন্য অবরোধ, হরতাল এবং সহিংস আন্দোলন, সহিংসতা বন্ধ করার প্রশ্নে, যেটি সমস্ত জনজীবনকে বিপর্যস্ত করছে। আমি কিন্তু সে ব্যাপারে কনসার্ন এখানে খুব কম দেখেছি, এবং সেই জায়গায় এইটা বন্ধ করে নিয়ে এসে আলোচনার পরিবেশ সৃষ্টি করা। কিন্তু বিএনপি তরফ থেকে, জামাতের তরফ থেকে সেই প্রশ্নে তারা রাজি হন নাই। তারা বলেছেন আন্দোলন অব্যাহত থাকবে, এই প্রশ্ন অব্যাহত রাখবেন এবং তারা পাশাপাশি আলোচনা চালিয়ে যেতে হবে। এখন তালগাছ আমার পক্ষে রেখে আমি আলোচনা করব, এটা তো নিশ্চয়ই রাজনৈতিক দল হিসেবে, কর্মী হিসেবে আপনি আমার কাছ থেকে এরা আশা করতে পারেন না। আজকে এই নির্বাচন স্থগিত করে দিয়ে সমস্যার সমাধান হয়ে যাবে, যেটা এখানে বলা হচ্ছে বারবার করে, যে এই নির্বাচন স্থগিত করে দিয়ে সমস্যার সমাধান হয়ে যাবে, আমি এটা মনে করি না। আমি প্রথম আলোতে বোধহয় একটি ইন্টারভিউ দিয়েছিলাম, আমি বলেছিলাম যদি হাসিনা যদি ক্ষমতা থেকে, শেখ হাসিনা যদি ক্ষমতা থেকে চলেও যান তাহলেও বিএনপি নির্বাচনে আসবে না, এবং আমার কথায় সেটা সত্য পরিণত হয়েছে। এই কারণে যে তাদের সামনে যতবার আলোচনার জন্য সুযোগ সৃষ্টি করা হয়েছে, যতবার কথা বলা হয়েছে, প্রতিবারই তারা হয় আলটিমেটাম নাহলে সরকার পতনের হুমকি দিয়ে সে আলোচনা থেকে সরে গেছেন। এবং সেই সর্বশেষ এই এবারের আপনার যে 29-এর যে অভিযাত্রার আগেও সর্বশেষ যেটা কথা এসেছিল যে আসেন আমরা সংলাপ সমঝোতার মধ্যে দিয়ে অগ্রসর হই, সেটাও এই গণতন্ত্রের অভিযাত্রার কথা বলে সেটা থেকে দূরে সরে রাখা হয়েছে। এখন আপনি গণতন্ত্রের অভিযাত্রার নাম করে ঢাকা শহরে এসে সেই 5ই মের ঘটনার পুনরাবৃত্তি ঘটাবেন, আর নিশ্চিতভাবে জনগণ এবং রাজনৈতিক দল হিসেবে, রাজনৈতিক কর্মী হিসেবে আমরা সেখানে নিশ্চুপ বসে দেখব, এটা তো নিশ্চয়ই আমি মনে করি যে এটা আমাকে আপনারা বাধ্য করতে পারেন না। নির্বাচন হতে হয়েছে এবং হচ্ছে, নিশ্চিতভাবে আমি একথা বলতে পারি, আমি যেহেতু 1973 সাল থেকে নির্বাচন করে আসছি, এ পর্যন্ত 3 বার সংসদে নির্বাচিত হয়েছি, সেখানে প্রতিদ্বন্দ্বিতাহীন নির্বাচন নিশ্চিত হবে আমার কাছে সুখকর বা স্বস্তিদায়ক ব্যাপার মোটেই নয়। এবং এটাকে আমাকে যখন কেউ কংগ্রেচুলেট করেন, অভিনন্দন করেন, আমি কিন্তু সেটাকে খুব হাসি মুখে গ্রহণ করি না, কারণ আমি মনে করি যে এই প্রতিদ্বন্দ্বিতাহীন নির্বাচনের প্র্যাকটিক্যালি জনগণের কাছে যে সম্মান এবং শ্রদ্ধা যেটা আসা প্রয়োজন, সেই সম্মান শ্রদ্ধা সেখানে আসে না। কিন্তু আজকে এই ধারাবাহিকতা যদি আমি শেষ করতে না পারি, আজকে 5ই জানুয়ারি পর্যন্ত নির্বাচন যদি না হয়, তাহলে যে রাজনৈতিক সাংবিধানিক সংকট এবং শূন্যতা সৃষ্টি হবে, তার উত্তরটা কি, সেই উত্তরটা আপনারা এখানে দেবেন বলে আমি আশা করি। এখানে প্রশ্ন এসছে যে 90 দিনের পার্লামেন্টের মেয়াদ যেটুকু আছে, সেই মেয়াদে পার্লামেন্ট ভেঙে দিয়ে আমরা যেতে পারি কিনা 90 দিন পরবর্তীকালে নির্বাচনে। আমার কথা হচ্ছে যে কথা মুকুল বলেছে, যে এটা কোনো প্যাকেজ ডিল আপনারা দিতে পারবেন, যে বিএনপি এবং বিরোধী দল তারা এটা মেনে নেবে যে তারা নির্বাচনে অংশগ্রহণ করবে, এই জায়গায় কোনো প্যাকেজ ডিলকে আপনারা আনতে পারবেন? যদি আনেন, আমি মনে করি নিশ্চিতভাবে এটা বিবেচনা করা যেতে পারে। কিন্তু আইনগতভাবে এটা হবে কিনা সেটা অবশ্য আমার চেয়ে বেশি আইনবিদরা জানেন, কারণ আমরা ইতিমধ্যেই 123-এর ক-তে চলে গেছি। 123-এর খ এখানে আবার করে নতুন করে এখানে আনা যাবে কিনা সেটা আমি ঠিক ভালোভাবে বলতে পারবো না, এটা কনস্টিটিউশনাল বিশারদরা বলবেন। তো সেই বিএনপি জামাতের তারা যদি সেই নির্বাচনে অংশগ্রহণ করবেন কিনা, এই নিশ্চয়তা আপনারা যদি প্রদান করেন, আমি মনে করি যে এই প্রশ্ন নিয়ে অবশ্যই আলোচনা হতে পারে, এবং সেটা যদি 5ই জানুয়ারির পরে হয়, একাদশ সংসদ নিয়েও একই প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করে সমাধানে পৌঁছতে পারি। মেনন ভাই তার পরিস্থিতি ব্যাখ্যা করেছেন, আপনারা শুনেছেন। আমি মেনন ভাইয়ের কাছে কৃতজ্ঞ যে উনি আমাদের অনুরোধে এখানে এসেছেন। ওনার অন্যান্য অনেক কাজ ছিল, যখন অনেক রাজনীতিবিদরা হয়তো জনগণের মুখোমুখি হন না, কিন্তু আপনারা মেনন ভাইয়ের সেই প্রশংসাটাই করবেন, উনি এসছেন আমাদের আহ্বানে সাড়া দিয়ে। এটা কিন্তু আপনাদের নিঃসন্দেহে বিবেচনার ভিতরে নিতে হবে, কারণ উনি একমাত্র রাজনীতিবিদ না যাদের আমরা আহ্বান করেছিলাম, এটা আপনারা নিশ্চিত থাকবেন। সরকারের
অনেক মূল ব্যক্তি অনেকেই আসবেন বলেছিলেন, যেমন আজকে হয়তো ওনাদের ইশতেহার ঘোষণা হচ্ছে, সেই কারণে আবার অনেকে হয়তো এই মুহূর্তে ব্যস্ত হয়ে গেছেন। তো মেনন ভাই আপনাকে অনেক ধন্যবাদ। এই যে নির্বাচন চলছে এটা নির্বাচন গ্রহণযোগ্য নয়। এবং রানা দাশগুপ্ত একটা কথা বলেছিলেন যে 154 জনের নির্বাচন বাতিল কি করে করা যায়, এ ব্যাপারে কিন্তু কনস্টিটিউশনাল এবং আইনগত সমাধান রয়েছে, আমি আলোচনা করতে পারি পরবর্তীকালে। ধন্যবাদ। আমাদের 2008 সনের যে ইলেকশন হলো, সেই ইলেকশনে বর্তমান সরকার শুধু দেশের আপামর জনগণের সলিউশন I will come give me a few seconds, I will come। সমস্ত বিশ্ব তাদের সঙ্গে ছিল, সমস্ত দেশ তাদের সঙ্গে ছিল। আজকে দেশের মেজরিটি অফ দ্য পিপল আর এগেইনস্ট দেম, দ্য হোল ওয়ার্ল্ড ইজ এগেইনস্ট দেম এক্সেপ্ট ওয়ান। হাউ উই হ্যাভ কাম টু দিস পাস। আমরা মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলি, মুক্তিযুদ্ধকে উই হ্যাভ ট্রিভালাইজড দ্য ফ্রিডম ফাইট। আমরা ফুটবলে জিতলে বলি যে মুক্তিযুদ্ধ হচ্ছে, আমরা ক্রিকেটে জিতলে বলি মুক্তিযুদ্ধ হয়েছে। 3 মিলিয়ন পিপল হ্যাভ নট বিন লস্ট জাস্ট টু ট্রিভালাইজ দ্য মুক্তিযুদ্ধ। আমি আর কি আপনারা দেশের সর্বোচ্চ আর কি মাথা হিসেবে গণ্য আমাদের কাছে। আমার প্রথম হলো যে আমরা এই টক শোতে খালি কি করব এটাই বলে যাচ্ছি। আমি যেটা মনে করি একমাত্র সলিউশন, আমরা নির্বাচন কমিশনে গিয়ে নির্বাচন কমিশন অফিস ঘেরাও করে বসে থাকবো, গুলি খেয়ে মরবো, কিন্তু আমরা তাকে কোনো প্রকার কার্যক্রম চালাতে দেব না। এই টেন্ডেন্সি আমাদের থাকা উচিত, তাহলে এই 5ই ফেব্রুয়ারি নির্বাচন বন্ধ হবে। আজকে আমার মনে হয় সবচেয়ে সংকটের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক এই ধরনের অনুষ্ঠানের জন্য যে নাগরিক আলোচনার মধ্যে শক্তির বোধটা অনুপস্থিত হয়ে যাচ্ছে। আমাদের এই আলোচনা কোনো কিছুই হবে না এটার ফলে। একটা অনেকে বললেন সমাধান নেই, কিছু করার নেই, এই বক্তব্য নিয়ে নিশ্চয়ই আমরা এই রুম থেকে বের হতে চাই না এবং চাওয়া উচিত নয়। তা আজকে এই শক্তির বোধটা ফিরিয়ে আনাটা খুব গুরুত্বপূর্ণ। আর দুটো জিনিস বলে শেষ করছি, যে মধ্যমেয়াদী বিষয়গুলো আজকেই চিন্তার মধ্যে আনতে হবে। কারণ আজকে যে এই যে পুরো সংকট যেটা হয়েছে, বিকজ দুই দলের মধ্যেই এক ধরনের এক নায়কতান্ত্রিক শাসন দর্শনের মধ্যে দুই দল নিজেদের আটকে ফেলেছেন। সুতরাং সাংবিধানিক সংস্কারের একটা ধারণা ইমিডিয়েটলি আমাদের ডেভেলপ করতে হবে এবং নাগরিকদের থেকে একটা প্যানেল শুড বিগিন টু ওয়ার্ক অন দিস। এই ইলেকশন শেষ হয়ে গেলেই, ইলেকশন না হলেই যে সংকট শেষ হয়ে যাবে, আবার ইলেকশন হয়ে গেলেই যে সংকট শেষ হয়ে যাবে, এটা মনে করার কোনো স্কোপ নাই। আলোচনা থেকে এনে আসছে। What's happening today has actually started a while back. It's the fact that personality always seems to be trumping process in this country for a while. And what are these processes? There's a Supreme Court judgment. There's a parliamentary process in place where a selection committee gives advice which ought to be taken into account. There's a parliament that passes or amends the constitution. Again, there's the issue of Article 70 here, which really disables the parliament to act as something that where backbenchers have a lot of strength. Then what happens? There's an election schedule that's announced. Political parties join election. These are the processes in place. But continuously, both the political parties, political elites, and the citizenry seem to think that these processes can be ignored. And it's in fact personalities or personal choices that trump these. If we could accept as a society that process should always come before personality or process should always come before party, then perhaps that's the solution we need to be going towards even now. Even now, every time we ignore the process and seem to put personality before or as opposed to process, I think the situation escalates. And someone who's observed democracy as a younger person, and both in Bangladesh and in very embedded democracies, and studied democracy in an embedded democracy, I think that's the genuine problem, that we seem to think that personalities come before process. What we should understand is that these personalities hold power because there's a process in place, and those processes must always trump personality. আমাদের গায়ের উপরে এসে পড়লেই আমরা শুধু তখন প্রতিবাদ করি, আর গায়ের উপর না পড়লে আমরা প্রতিবাদ করি না। আজকে আমরা আরামায়েশে থাকবো, আমরা আমাদের দেশে একটার পর একটা ফান্ডামেন্টাল রাইটস ক্ষুণ্ণ হতে থাকবে, তার আমরা আশা করব যে আমরা আমাদের দেশের রাজনীতি আমাদের কেমন জায়গায় নিয়ে যাবে, অর্থনীতি আমাদের কেমন জায়গায় নিয়ে যাবে, আমরা খুব ভালো থাকবো। এটা কখনোই হতে পারে না। প্রত্যেকটা মানুষেরই উচিত তাদের কনসার্ন থাকা। আমরা যদি 5ই জানুয়ারির এই নির্বাচনটাকে যদি মনে করি যে এটি যৌক্তিক, তাহলে আমরা অন্তত আগামী 2 বছর আমরা ধরে নিতে পারি
যে বাংলাদেশ একটা মানে এর সেই তো সীমাহীন একটি সহিংসতার গহ্বরে চলে যাবে। এখন আমরা কি দেশটাকে সেই সহিংসতার গহ্বরে পাঠিয়ে দেব, না এর থেকে আমরা উত্তরণের পথটা খুঁজবো? উত্তরণের পথটা কোথায়? উত্তরণের পথটা হচ্ছে একটা প্যাকেজ। দাদা 3-4 ঘন্টার আলোচনা শুনলাম, যেটা মনে হচ্ছে যে 5ই জানুয়ারির নির্বাচন যদি হয় সেটার বিরুদ্ধেই বেশিরভাগ লোক কথা বলছেন। এখন আপনি যদি 5ই জানুয়ারির নির্বাচনের বিরুদ্ধে একটা অনশন অথবা পার্লামেন্টের সামনে একটা গ্যাদারিং করেন, তাহলে যে এই যে অ্যাসিড আক্রমণ হচ্ছে, গরু মারা হচ্ছে, গাছ কাটা হচ্ছে, তো সেটার দিকে তো সমর্থন হচ্ছে, তাহলে সেইটা দুইটা কিভাবে আপনি মিনিমাইজ করবেন? আমার কাছে যেটা মনে হলো সেটা হচ্ছে যে এই 2-3টা জিনিস নিয়েই মনে হয় একটা খুব ছোট করে একটা কনক্লুশন আনা যায় এই মিটিং থেকে। আমার কাছে মনে হলো যে বেশিরভাগ লোক বলছে, আমি জাস্ট 3টা পয়েন্ট লিখছিলাম। একটা হচ্ছে পোস্টপোনমেন্ট অফ দ্য জানুয়ারি 5th ইলেকশন, আরেকটা হচ্ছে জাস্ট ব্যালেন্সিং করার জন্য, এবং যেটা আসলে সবার সমস্যা, বিজনেসম্যানের বড় সমস্যা, সেটা হচ্ছে অন ইমিডিয়েট announcement of the postponement, BNP will seize all their programs. আর দ্বিতীয়টা হচ্ছে যে দ্য ইস্যু অফ কেয়ারটেকার, মানে নির্বাচনকালীন যেই কি বলে গভর্নমেন্টটা থাকবে, সেটা দুভাবে ডিসাইড করা যেতে পারে। একটা হতে পারে যে উই ক্যান লিভ ইট অন দ্য সিটিজেন্স, যে রেফারেন্ডামের মাধ্যমে, আরেকটা হতে পারে যে উই ক্যান লিভ ইট অন দ্য পলিটিশিয়ানস থ্রু নেগোসিয়েশন, যেটাই চুজ করে এই পলিটিশিয়ানসরা। আর যদি নেগোসিয়েশনের কথা বলা হয়, তাহলে কংক্রিট ফর্মুলাটা হবে এরকম যে ইদার দ্য পার্টি or their jot will nominate 5 each, and there should be referee, and in any case Bangladesh's মধ্যে referee কাকে accept করবে না করবে জানি না, but at least এই পর্যন্ত UN has shown some interest, probably the referee can come from UN. Thank you. যে এই যে হঠাৎ করে আমরা একটা অনুষ্ঠান, যে সংকটে বাংলাদেশ কি করা যাবে, অ্যাকচুয়ালি কিছু করা যাবে না এভাবে, বিকজ এই সংকট একদিন হয়নি। আমি বিং আ ইয়াং পার্লামেন্টারিয়ান, আমি জিজ্ঞেস করছি যে লাস্ট 20 years এমন একটা রাজনীতিবিদের নাম কি কেউ বলতে পারবে যে উই ক্যান লুক আপ টু, যাকে দেখে মনে করবো যে আমরা হ্যাঁ রাজনীতি তিনার মতো হব, ওর মতো হব? অনেকে বললেন রাজনীতিবিদকে, আমার এক বন্ধু এখানে বলেও গেলেন, অনেকখানি দোষও দিয়ে গেলেন, কিন্তু সমাজের অবক্ষয় হয় যখন ভালো মানুষ থাকেন না, রাজনীতি থেকে সরে যান। সমাজের অবক্ষয় তখনই হয় যখন ভালো মানুষ রাজনীতি থেকে সরে যান। সো আমার কথাটা হল, আজকে ইয়াং জেনারেশনের এটা উপলব্ধি করতে হবে যে আমাদের রাজনীতিতে আসতে হবে, আদারওয়াইজ দিস লালটু পল্টু পিন্টু এন্ড এভরিবডি কাম। এই কারণ আজকে দেখি, আজকে আমার লজ্জা লাগে যখন আমি সুজনের ওখানে দেখি বা খবরের কাগজে দেখি এত হাজার গুণ টাকা বৃদ্ধি পেয়েছে, এত হাজার গুণ টাকা বৃদ্ধি পেয়েছে। আজকে কেন আমরা লঙ্গার ভার্সনে চিন্তা করি না যে আজকে ঠিক আছে 5 তারিখেরটা তো আর 5 দিন বাকি, আজকে কেন আমরা হলফনামার সাথে অঙ্গীকারনামা করি না যে আমরা যারা এমপি ইলেকশন করব তারা কোনো ব্যবসা করতে পারবো না, আমাদের হাতে টাকা দিয়ে না, আমাদের হাতে এই জিআর টাউট রিহ্যাবিলিটেশন, আমি নাম দিয়েছি টিআর, 5 বছরে 12 কোটি টাকার গম দিয়ে না, এগুলি বিক্রি করে ফেলে। এই এমপি পোস্টটাকে লুক্রেটিভ করার কোনো দরকার নাই। আমরা ওই ফেরত চলে যাই, আমরা লোকাল গভর্নমেন্টকে শক্তিশালী করি, উপজেলা চেয়ারম্যানকে শক্তিশালী করি। আমরা যে গম দিব কেন, আমরা উইল মেক লস, উই আর নট হিয়ার টু গিভ গম গ্রামে, যে আমরা এই ভিজিবি কার্ড দেওয়ার জন্য আমরা না। আজকে এই 2 নেত্রীকে এত পাওয়ারফুল কে করেছে? 111। এটা কি অস্বীকার করতে পারবে? আজকে আনটাচেবল। আপনাদের কথা দাম দিবে কেরি পাত্তা পায় না, ডক্টর ইউনুস পাত্তা পায় না, রফিকুল হক সাহেবরা বলছে মুইকার হনুরে, কে কাকে, ইউরোপিয়ান ইউনিয়নকে বলতেছে মাইন্ড ইউর ওন বিজনেস। তো এই জন্য আমি বলছি আমাদের ড্যামেজ হ্যাজ বিন ডান। এটা 20 বছরের ঝঞ্ঝাট এক রাতে আপনি কোনোদিন পরিবর্তন। আর আর্টিকেল 70, দিস আর অল একাডেমিক ডিসকাশন। আর্টিকেল 70 কোথায় বলে আপনি দলের বিরুদ্ধে কথা বলতে পারবেন না? আর্টিকেল 70 বলে ইফ ইউ রিফ্রেইন ফ্রম ভোটিং অর ইউ ভোট এগেইনস্ট ইউর পার্টি, আপনি তো দলের বিরুদ্ধে কথা বলতে পারেন। আর যেই ব্যক্তি দলের বিরুদ্ধে কথা বলবে, যার চিন্তা চেতনা সেখানে আছে যে আমি দলের বিরুদ্ধে কথা বলবো, আর্টিকেল 70, আর্টিকেল 700 কেউ তাকে থামাতে পারবে না। বাট রাজনীতিতে ভালো ছেলেদের আসতে হবে। আমি বিফোর আই বোর ইউ অল, আমি বেসিক্যালি একটা কথা বলে শেষ করে দিচ্ছি। ইভেন ইফ দ্য কার ইজ মার্সিডিজ, ইফ দ্য ড্রাইভার ইজ নট গুড, দ্য কার উইল নট গো এনিওয়্যার। ইউ ক্যান গেট দ্য বেস্ট কার ইন দ্য ওয়ার্ল্ড, বাট কোথাও যাবে না। আপনি অর্থনীতি বলেন, যাই বলেন, দেশের রুল অফ ল না আসলে, ভালো ছেলেরা রাজনীতিতে না আসলে এই দেশ পরিবর্তিত হবে না। তো আমি মনে করি
যে এই সংকটের যেটা কেন্দ্রবিন্দু, যদিও মাননীয় মন্ত্রী মেনন উনি রাজি হননি, কিন্তু আমি মনে করি যে এই সংকটের আজকের কেন্দ্রবিন্দু নিশ্চয়ই গণতন্ত্রের সংকট। সবচেয়ে বড় সংকট যেটা আজকে আমি মনে করি, এটা আমরা বেশি করে কেউ আলোচনা করলাম না, সবচেয়ে বড় সংকট নিশ্চয়ই গণতন্ত্রের সংকট, নির্বাচন সংকট। সবচেয়ে বড় সংকট আজকে সহিংসতার সংকট, মানবিকতাহীনতার সংকট। মানুষ মরছে, আগুন জ্বলছে, মৃত্যুর উপত্যকা, লাশের মিছিল, বার্ন ইউনিট, প্রতিদিন একটা করে মীর মোশাররফ হোসেনের কারবালার কাহিনী রচিত হচ্ছে। যারা মরছে তারা তো বাংলাদেশের নাগরিক, আমারই ভাই বোন। খুব দুঃখজনক। তো তাহলে কিন্তু সমস্যাটা ইমিডিয়েট অবশ্যই, কিন্তু ইমিডিয়েট কোনো সলিউশন শেষ পর্যন্ত হবে বলে আমি মনে করি না। তবে আমাদেরকে প্রস্তুত হতে হবে মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী যে সলিউশন, এবং তার একটা ইমিডিয়েটে হচ্ছে যে সমস্ত পার্টির মধ্যে, বিশেষ করে দুই পার্টির মধ্যে আগে গণতন্ত্রের চর্চা করা। বাংলাদেশের রাজনৈতিক শক্তিগুলো, বিশেষ করে প্রধান দুটি দল, নির্বাচন এলে যে ক্ষমতা নিয়ে ঝাঁপিয়ে পড়েন, এটি আমাদের কাছে কোনো নতুন বিষয় না। কিন্তু বাংলাদেশের নাগরিকরা যদি তার বিকল্প কোনো ব্যবস্থা না নেয় বা নাগরিক শক্তি প্রকাশ না করে, ইতিহাসের কাছে নাগরিকরাও যে দায়বদ্ধ থাকবে, সেই দায় আমরা কেউ এড়াতে পারবো না। 5ই জানুয়ারির নির্বাচন ঠেকাতে হবে, এবং তার জন্য যদি আওয়ামী লীগ মনে করে তার বিরোধী জোট এটি করছে, সেটি তারা ভাবতেই পারে, কিন্তু এটি ঠেকাতে হবে গণতন্ত্রের স্বার্থে। তবে রাজনীতিতে যে সহিংসতা হচ্ছে আন্দোলনের নামে, তা নিয়েও কথা বলতে হবে। যুদ্ধাপরাধের ধারাবাহিকতা রক্ষা করা যাবে কিনা, যুদ্ধাপরাধের বিচারের, তা নিয়েও কথা বলতে হবে। সবাই আমি যা বুঝতে পারলাম যে 5ই জানুয়ারি ইলেকশনটা তারা বর্জন করতে চায়, কিন্তু তার সাথে একটা প্যাকেজ থাকতে হবে। কারণ কাল আপনি যদি বর্জন করেন, তারপর তো আবার সামনে 90 দিন আপনি অপেক্ষা করতে হবে। 90 দিন কি এইভাবেই চলবে? সুতরাং খালি বর্জন করলে হলো না, তার সাথে প্যাকেজ ডিল দুই দলকেই অ্যাকসেপ্ট করতে হবে, মেনে নিতে হবে। কোনো পলিটিক্যালি কিন্তু কোনো ভ্যাকিউম থাকতে পারে না, শূন্যতা থাকতে পারে না। এবং সেই যদি শূন্যতাটা এসে যায়, 90 দিনের মধ্যে যদি সমঝোতা না হয়, আমি ধরে নিলাম যে 5ই জানুয়ারি ইলেকশনটা স্থগিত করা হলো, পোস্টপোন করা হলো, তাহলে আপনি আরও 90 দিন সময় পাচ্ছেন। ওই 90 দিনে যদি কোনো সমাধান আপনি না পান, তাহলে আপনার আদার 111-এর একটা পুনরাবৃত্তি হবে, স্বাভাবিক। যেটা তার চেয়ে আরও বেশি যেটা আমি ভয় পাই, এবং আই হোপ আই এম রং, যে when political leadership fails, then religious leadership creeps in. এটা কিন্তু সব জায়গায় মুসলিম দেশে হয়েছে, এটা আপনার হয়েছে ইজিপ্টে হয়েছে, এবং ইজিপ্টের যদি সিনারিও এখানে হয়, এবং যদি রিলিজিয়াস পার্টি এক্সট্রিমিস্ট যদি এখানে চলে আসে, তাহলে আপনি যেটা দেখছেন আজকে ইজিপ্টে, সেটা এখানে চলে। সুতরাং গণতন্ত্র নিয়ে যেটা আজকে আমরা দুই দলই খুব কথা বলছে যে গণতন্ত্র, কিন্তু ওনারা যদি ফেল করেন, এটা ওনাদের বোঝাতে হবে যে ওনারা যদি ফেল করেন এই দুই দল, তাহলে কিন্তু ইউ উইল হ্যাভ এ লিডারশিপ অফ এক্সট্রিম রিলিজিয়াস লিডার্স। আমি শুধু আলোচনা থেকে যেটা পেলাম সেটা হলো কিছুটা মনজুরুল্লাহ সাহেব যেটুকু যেভাবে বলেছেন, সেটা হলো দুটো ইস্যু খুব একসাথে আসতেছে। একটা হলো, এবং এটা এখানে একটা ইস্যু আরেকটা ইস্যুকে যদি এক প্লেনে না দেখা যায়, তাহলে একটা মরাল হ্যাজার্ড সৃষ্টি হয়। অর্থাৎ এটার ভিতরে কে আগে কে পরে, এবং এটা সিকোয়েন্সিং ইস্যু নিয়ে প্রবলেম। সেটা হলো একদিকে আছে সন্ত্রাস আছে, নাশকতা আছে, যুদ্ধাপরাধীদের বিচারের বিষয় আছে। এগুলির ব্যাপারে যত ধরনের অসামাজিক বা রাজনীতি বিবর্জিত অথবা দেশের স্বার্থবিরোধী কাজ হচ্ছে, ওইগুলোকে বন্ধ করতে হবে। আবার একই সাথে এই অংশগ্রহণহীন নির্বাচনকেও স্থগিত করে নতুন রাস্তা খুঁজতে হবে। এখন এই দুটো কোনটা আগে কোনটা পরে, কারণ যারা এই আন্দোলন করছেন তাদের কাছেও নিশ্চয়তা নেই যে আন্দোলন যদি স্থগিত করেন, তাহলে পরবর্তীতে একটা অংশগ্রহণমূলক নির্বাচনের নিশ্চয়তা পাওয়া যাবে। এবং সেই আবার যারা এখানে নির্বাচনের দিকে এগোচ্ছেন, তারা নির্বাচন স্থগিত করলে যে আবার নির্বাচনের ওই পরবর্তী 3 মাসের ভিতরেই যে আবার নতুন সমাধান পাওয়া যাবে, তাদের কাছেও সেই নিশ্চয়তা সেই অর্থে নেই। যেটা জিনিস হলো যে টেকনিক্যাল সলিউশন আছে, মানে সাংবিধানিক আইনি সমাধান আছে,
এখনো যেটুকু সুযোগ আছে সেই সুযোগটি ব্যবহার করার সুযোগ আছে। বিষয় হলো যে রাজনৈতিক সদিচ্ছা বা রাজনৈতিক ইচ্ছা সেখানে কতখানি কাজ করবে। এখন সেই রাজনৈতিক ইচ্ছাকে কাজ করার জন্য নাগরিক শক্তি আত্মশক্তিতে বলীয়ান হয়ে কতখানি চাপ দিতে পারবে সেইটার একটা পরীক্ষা কিন্তু কিছুটা এখানে হলো। এবং আজকে যেটা খুব পরিষ্কার হলো যে আসলে সমাধানটা খুব চটজলদি হওয়ার মতো নাই, কারণ এটা অনেক বছরের অনেক দশকের সমস্যার এখন একটা প্রকাশ হচ্ছে এবং অনেকগুলি মধ্যমেয়াদী সমাধানের ব্যাপারে আছে। চটজলদি যে এই নির্বাচনটাই সমাধান করে দিবে সেটাও আবার অনেকে বলছেন না, কারণ অনেক প্রতিষ্ঠানের ব্যাপারে প্রাতিষ্ঠানিক ব্যাপার উঠেছে, অনেকের কাছে আমাদের আদিবাসী এবং ধর্মীয় সংখ্যালঘুদের বিষয়ে উঠেছে, গণতন্ত্রের আইনের শাসনের বিষয়ে অন্যান্য বিষয়গুলো উঠেছে, অনেকে মিডিয়ার স্বাধীনতার কথাও তুলেছেন। বিপুল সংখ্যক আপনারা বলেছেন 5ই জানুয়ারি নির্বাচন আমাদের এই সমাধান দিতে পারবে না, এই ব্যাপারে খুব পরিষ্কার হয়েছে, কারণ 5ই জানুয়ারি নির্বাচন আবার একটা নতুন সংঘাতের পর্যায়ে আমাদের নিয়ে যাবে, এইটা কিন্তু অনেকেই পরিষ্কারভাবে বলেছেন। যারা অন্যটাও বলেছেন তারাও কিন্তু ওইটাকে খুব বেশি খণ্ডন করেছেন বলে মনে হয় না আর কি, কিন্তু সমাধানের আরেকটা প্যাকেজ তৈরি করার ব্যাপারে এখানে কথা হচ্ছে। আজকে আমরা যে একত্রিত হতে পেরেছি আমার মনে হয় এইটাও এক ধরনের শক্তি আমাদের দেবে আগামী দিনে যদি আমরা সামনে নেওয়ার ব্যাপারে আরো সুনির্দিষ্ট পদক্ষেপ নেই সেটা। এবং আমার ধারণা বাংলাদেশের সংকট খুব দ্রুত আগামী সপ্তাহে কেটে যাবে বলে মনে হয় না। The situation is deteriorated very severely between 1996 and today, and partly no one has had the courage to come together. There has not been any unity or understanding amongst the different constituencies of civil society. So if anyone says, you go along tomorrow to the Prime Minister and leader of the opposition, this is not a very serious suggestion, because who are we to do that? We have no real collective identity or status to do that. At that time, there was an institutional basis around which we could go and meet these people. Secondly, the division has now become so severe that any suggestion which is unacceptable to A or B is then immediately identified not as a demonstration of just disagreement, but as an act of enmity and hostility to the political position of the respective parties. So this again has become a practical difficulty. So obviously what we can at best aspire to is to identify the problem and to come and listen to suggestions, and if you are serious, at least from civil society, to in fact actually do something positive, you will have to have serious consultations amongst ourselves and come up with an alternative and very doable set of alternative suggestions as to how to conduct the interim government and how to get to that point and to deal with the legal and constitutional problems which may arise once you put that on the table. All these are tasks which have not been done and which need to be done. On the 6th of January, if no solution has been reached, then we cannot say where we will stand, because you will essentially have a parliament without a representative status. And for any parliament to find itself in that situation will really not be a very satisfactory situation for them. So they are far better positioned today as an elected parliament, which has a representative status, which will last up till the 26th of January, to work out something. On the 6th of January, they will all become shaman. They will be democratized with civil society. They will be democratized with the opposition. The superiority which they claim, that we are the elected representatives, who are you and who do you represent? It is a valid point, and we recognize that. That differentiation will have disappeared on the 6th. And this is something which they should be aware of, because it will have serious consequences in
their capacity and their strength and their authority to carry forward negotiations. So their well-wishers, those who really identify with their politics and would like to see its continuity, the best service they could do them is to remind them of the danger of depreciating their position once they go through that election. The same problem was faced in February of 1996, where again the BNP leadership and their followers failed their prime minister by not being able to warn her of the consequences of, in fact, depreciating and delegitimizing her authority. And of course, she paid a price when eventually she had to go through the electoral process and end up in the opposition. So let us all pray that some degree of not just common sense, but also a sense of self-awareness of what is my real interest and how can I protect it prevails on both sides, and we come to a solution. In the meantime, we hope that we will go on expressing ourselves, and if any of you are serious about following this up, then at least at some point come together and find a constructive solution to the sort of interim and transition process, which can be presented. It may or may not be accepted, but at least it will be a credible alternative. Thank you.